ওকে, আপনি একজন কোয়েশ্চেন করেছেন যে ওনার সিকিউরিটি স্টেটমেন্টটা কি। জেনে রাখেন, বেসিক্যালি ওনার সিকিউরিটি ইজ দ্যাট স্টেটমেন্ট which shows the owner's capital position of a company. দ্যাট মিনস একটা কোম্পানির ওনার বা মালিকের ক্যাপিটালের অবস্থাটা রিপ্রেজেন্ট করে হচ্ছে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। তার মানে টোটাল অ্যাসেটের মধ্যে আমাদের টোটাল অ্যাসেটকে আসলে যদি আমরা ভাগ করি তাহলে দুটো ভাগে ভাগ করা যায়, অ্যাসেট ইকুয়ালস টু লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি অর ক্যাপিটাল। তার মানে অ্যাসেটকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে লাইবিলিটি যেটা হচ্ছে পাওনাদাররা আমাদের কাছ থেকে যে পোর্শনটা ক্লেম করে, আর একটা হচ্ছে ওনার যে পোর্শনটা ক্লেম করে সেটা হচ্ছে আমরা বলি ওনার সিকিউরিটি বা ক্যাপিটাল। তার মানে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট বেসিক্যালি টোটাল অ্যাসেটের মধ্যে থেকে কোন পোর্শনটুকু ওনার বা মালিকরা ক্লেম করবে সেটা মিন করে। কথা কি বোঝা গেল? জি ম্যাম। ঠিক আছে, আমরা বেসিক্যালি ওনার সিকিউরিটি স্টেটমেন্ট বলতে এটাই বুঝে থাকি। ওকে, আমাদের এখন 26 জন হয়ে গেছে, 26। তো আমার মনে হয় এবার আমার শুরু করা উচিত। ম্যাম আমার একটা কোয়েশ্চেন ছিল। অবশ্যই বলেন, কি কোয়েশ্চেন? ম্যাম ইকোনমিক প্ল্যানিংটা একটু বললে ভালো হয়। আচ্ছা আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে মনে হয় একটু দু একটা পয়েন্ট একটু তাড়াতাড়ি শেষ করতে হয়েছিল আমাকে। ইকোনমিক প্ল্যানিং না আমি বলেছিলাম ইকোনমিক প্ল্যানারদের কেন অ্যাকাউন্টিং ইনফরমেশন দরকার হয়। আমি এটা নিয়ে বলতে গিয়ে এরকম বলেছিলাম যে ধরেন একটা দেশে যারা বড় বড় ইকোনমিস্ট, যারা ধরেন এই ইকোনমিস্ট বলতে আমরা সাধারণত কি মানে কাদেরকে মিন করি, ধরেন আপনারা একটু যদি খেয়াল করে দেখেন সিপিডি নামে আমাদের একটা অর্গানাইজেশন আছে যেখানে এরকম অনেক বড় বড় ইকোনমিস্টরা কাজ করে, যারা গভর্নমেন্টকে বিভিন্ন ধরনের ইকোনমিক ইস্যুগুলোতে সাজেশন দিয়ে থাকে। যেমন ধরেন কোনো একটা বাজেটের আগে কোন জায়গাগুলোতে গভর্নমেন্টের ট্যাক্স দেওয়া উচিত, মানে গভর্নমেন্টের কোন এরিয়াগুলো থেকে বেশি ট্যাক্স নেওয়া উচিত, কোন এরিয়াগুলোকে তাদের ছাড় দেওয়া উচিত বা সাবসিডি দেওয়া উচিত, বা ইকোনমির কোন এরিয়াটাতে গভর্নমেন্টের এই বছরটাতে বেশি ফোকাস করা উচিত হবে ইকোনমির বা সোসাইটির সাধারণ মানুষের ডেভেলপমেন্টের জন্য। এরকম অনেক বিষয়ই ইকোনমিক প্ল্যানাররা সাজেস্ট করে থাকে গভর্নমেন্টকে। তো আমরা বলেছিলাম যে এই ইকোনমিক প্ল্যানাররা নাইম, ইয়েস ম্যাম। সরি ডিয়ার, আপনি না, আরেকজন নাইম জয়েন করেছি মাত্র, ওর ছবিটা এখনো চেঞ্জ হয়নি। ওকে, জাস্ট বলতে চাচ্ছিলাম প্লিজ ছবিটা চেঞ্জ করবেন। নাইমুল ইসলাম নাইম। ওকে, তো এখন আমি যেটা বলছিলাম যে ধরেন এই যে ইকোনমিক প্ল্যানাররা যারা কি করে, ইকোনমিক প্ল্যানাররা তারা আসলে কি করতে চাচ্ছে, তারা একটা ইকোনমিতে যত ধরনের ইন্ডাস্ট্রি আছে যারা বিজনেস করছে প্রত্যেকটা পার্টিকুলার ইন্ডাস্ট্রিগুলোর ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস করে তারা বুঝতে চায়, তারা গভর্নমেন্টকে সাজেস্ট করতে চায় যে কোন ইন্ডাস্ট্রিকে গভর্নমেন্ট সাবসিডি দিবে, কোন ইন্ডাস্ট্রিগুলোর কাছ থেকে বেশি পরিমাণে ট্যাক্স আদায় করবে। এই সমস্ত বিষয়ে গভর্নমেন্টকে যারা সাজেশন দেয় তাদেরকে আমরা বলেছিলাম ইকোনমিক প্ল্যানার। ঠিক আছে, সো এই ইকোনমিক প্ল্যানাররা বেসিক্যালি একটা পার্টিকুলার ইকোনমি থেকে তারা যেসব ডিফারেন্ট ইন্ডাস্ট্রি আছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি থেকে যারা যারা বিজনেস করছে ওই পার্টিকুলার ইন্ডাস্ট্রি আন্ডারে প্রত্যেকের ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো চেক করে, মানে এক একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রি বা এরিয়াকে কনসিডার করে তারা বোঝার চেষ্টা করে যে কোন ইন্ডাস্ট্রির অবস্থা এই বছর কেমন, এবং সেই ইন্ডাস্ট্রিটা যদি টিকে থাকতে হয়, মানে টিকে থাকতে হলে ওই ইন্ডাস্ট্রিকে গভর্নমেন্টের আসলে কি করা উচিত, ঠিক আছে, গভর্নমেন্টের কিভাবে ওই ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করা উচিত সেই ব্যাপারে তারা সাজেশন দিয়ে থাকে। ঠিক আছে, বুঝে গেল বিষয়টা? জি ম্যাম। ম্যাম সাবসিডি জিনিসটা কি? সাবসিডি মানে ছাড় দেয়া। ধরেন ফর এক্সাম্পল ভর্তুকি, ইয়েস, ভর্তুকি মানে হচ্ছে ধরেন নর্মালি 1 কেজি সারের দাম ধরে নেন 40 টাকা, ফর এক্সাম্পল বোঝানোর জন্য বলছি, কিন্তু গভর্নমেন্ট চিন্তা করে যদি যে আমার যদি 40 টাকা করে 1 কেজি সার হয়,
ফার্মাররা তো বা কৃষকরা তো এই 40 টাকা করে সার কিনে, তারা তো হচ্ছে ঠিক মতো ফসল ফলাতে গেলে তাদের অনেক কষ্ট হয়ে যাবে, তারা তো অনেকেই ঠিক মতো ফসল ফলাতে পারবে না, কারণ আমরা জানি ফার্মাররা তো একটু গরিব থাকে, তারা এত টাকা পয়সা তো তাদের থাকে না। সো এ কারণে যেহেতু আমরা জানি যে এগ্রিকালচারাল বিজনেসের সাথে আমাদের মেইন যে বেসিক নিড গুলো আছে সেই বেসিক নিড গুলো জড়িয়ে আছে, তার মানে ওরা যদি ঠিক মতো ফসল উৎপাদন করতে না পারে, আমরা সাধারণ মানুষ ঠিক মতো খেতেই পারবো না কিন্তু, কারণ আমাদের জীবিকা মানে একদম নিডস এর একদম প্রথম দিকের যেগুলো বেসিক নিডস তার মধ্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই 3টা জিনিস আছে। তো সেখানে আমি যদি ফার্মাররা যদি ঠিক মতো ফসল উৎপাদন করতে না পারে, সার কিনতে পারছে না বলে, তখন কি হবে? আমাদেরও হচ্ছে গিয়ে ওই বেসিক নিড পূরণ করতে গিয়ে খাবার কিনতে গিয়ে অনেক বেশি খরচ হয়ে যাবে। আমরা সাধারণ মানুষরা যারা খুবই নিডি অবস্থায় আছে, কিছু কিছু মানুষ আছে দেখবেন যে যারা ঠিক মতো ভাতই খেতে পায় না প্রতিদিন, সেসব মানুষগুলো তো আরো কষ্টে থাকবে। এসব কথা চিন্তা করে সাধারণত গভর্নমেন্ট যেটা করে থাকে, মনে রাখবেন, এসব কথা চিন্তা করে গভর্নমেন্ট সাধারণত যেটা করে, এই ধরনের কিছু বিজনেসে ধরেন প্রোডাক্টের প্রাইস যত টাকা, হয়তো প্রোডাক্টের প্রাইস ছিল 30 টাকা, গভর্নমেন্ট কি করবে, সে বলবে যে তুমি এটা 30 টাকায় মার্কেটে বিক্রি করবে না, যারা এই সারটা ধরেন বিক্রি করছে তাদেরকে বলে দিবে তোমরা এটা মার্কেটে হচ্ছে 30 টাকা করে বিক্রি করবে না, এটা বিক্রি করবে 20 টাকা করে, যেন ফার্মাররা এটা 20 টাকা কিনতে পারে, বাট জিনিসটার দাম 30 টাকা, ঠিক আছে, 10 টাকা করে আমি তোমাকে দিয়ে দিব। ঠিক আছে, যারা এই সারটা বিক্রি করবে 10 টাকা করে তারা গভর্নমেন্টের কাছ থেকে পেয়ে যাবে, কিন্তু সাধারণ পিপলের কাছে তারা হয়তো 20 টাকা করে বিক্রি করবে কৃষকদের কাছে। ফলে কৃষকদের জন্য এটা অনেক বেশি হাতের নাগালে চলে আসলো, তাদের পক্ষে এটা কিনে ইয়েদেরকে মানে ফসল উৎপাদন করার জন্য যখন তাদেরকে সারটা ইউজ করতে হচ্ছে, সেটা তারা খুব সহজেই হচ্ছে গিয়ে ব্যবহার করতে পারবে। বাট দামটা যদি ধরেন এমনও হয়ে থাকে, এমন অনেক বিজনেসও থাকে, অনেক ক্ষেত্রে থাকে গভর্নমেন্ট হয়তো 50% পর্যন্ত সাবসিডি দিয়ে থাকে। ঠিক আছে, জিনিসটার দাম 40 টাকা, গভর্নমেন্টই হয়তো 20 টাকা পরিশোধ করে দিয়ে বাকি 20 টাকা দিয়ে মাত্র ওই ভোক্তাদের কাছে বিক্রি করছে, যেন তবুও তারা কিনে ব্যবহার করতে পারে। বোঝা গেল বিষয়টা? জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। সাবসিডি, ঠিক আছে। ম্যাম, হ্যাঁ, ঘাটতি বাজেটটাই কি ভর্তুকি? ঘাটতি বাজেটটা হচ্ছে আপনার বিষয়টা এরকম যে আপনার ইনকাম যে হয়েছে তার থেকে তারা এক্সপেন্ডিচার বেশি করার কথা চিন্তা করছে, সেটাকে বলা হয় ঘাটতি বাজেট। আমি চিন্তা করছি যে নেক্সট ইয়ারে আমি রাস্তাঘাট যত রকম ডেভেলপমেন্ট আছে সমস্ত জায়গায় ডেভেলপমেন্টের জন্য আমার 100 কোটি টাকা এক্সপেন্ডিচার হবে, খরচ করতে হবে, কিন্তু আমার ইনকাম হচ্ছে গিয়ে আমি দেখলাম যে আমি বিভিন্ন জেনারেল পিপলের কাছ থেকে বা বিভিন্ন সোর্স থেকে আমার যে ইনকাম আসবে সেটা হচ্ছে ধরে নেন ফর এক্সাম্পল 80 কোটি টাকা। এটাকে আমরা বলে থাকি ঘাটতি বাজেট, তার মানে ইনকামের থেকে যখন এক্সপেন্ডিচারটা বেশি হয় সেটাকে আমরা বলে থাকি ঘাটতি বাজেট। বোঝা গেল? জি ম্যাম। তার মানে ম্যাম, ভর্তুকিটা শুধুমাত্র ভোক্তারা পাচ্ছে? না না, ভর্তুকিটা আমি যেটা বলেছি বাবা ওটা ছিল সাবসিডি। সাবসিডি জি। আর যে আপনি এখন যেটা বলতেছেন সেটা কিন্তু এক জিনিস না, ঠিক আছে? হ্যাঁ, দুইটা তো আলাদা হ্যাঁ জিনিস। হ্যাঁ হ্যাঁ, জি ম্যাম। ভর্তুকিটা ইয়েস, হ্যাঁ আপনি বলতে চাচ্ছেন ভর্তুকিটা ভোক্তারা পাচ্ছে, ইয়েস, ভোক্তারা এই বেনিফিটটা ভোগ করছে, ইয়েস। ঠিক আছে, যে ইন্ডাস্ট্রিকে দেওয়া হচ্ছে, যাদেরকে দেওয়া হচ্ছে, আহ, সেই ইন্ডাস্ট্রির ভোক্তা যারা তারা এটা পাচ্ছে। ঠিক আছে, ভোক্তারা পাচ্ছে, পাশাপাশি ওই যে যারা হচ্ছে গিয়ে ওই ইন্ডাস্ট্রির সাথে জড়িত মানুষগুলো সবাই কিন্তু কিছুটা পাচ্ছে। দ্যাট ইজ, জি ম্যাম। দেখেন আপনি ফার্মাররা কিনছে সে এটা পাচ্ছে, আবার ধরেন আমরা যদি চিন্তা করি যে অ্যাজ এ জেনারেল পিপল, আমি হয়তো যদি ফার্মাররাই 20 টাকা করে সারটা কিনতে না পারতো, তাহলে কিন্তু তারা বেশি টাকায় তাদের ফসলটা উৎপাদন করতে গিয়ে, ধান উৎপাদন করতে গিয়ে তাদের কস্টটা বেশি হয়ে যেত, তাহলে আমাদের কাছেও বেশি টাকা করে চাল বিক্রি করতো, তাহলে আমাদেরও তো হচ্ছে সেইভাবে কি ইনডাইরেক্টলি কি আমরাও বেনিফিটেড হচ্ছি না? জি ম্যাম। ঠিক আছে, গভর্নমেন্টের এই ভর্তুকি দেওয়ার কারণে আমরা কিন্তু কম টাকায় চাল কিনে খেতে পারছি। ওকে, সো এই ছিল জি। আমাদের বিষয়গুলো। এবার আমার মনে হয় আমি আমার নেক্সট পড়ায় যেতে পারি। এখন আমার মোটামুটি 36 জন, 36 হচ্ছে গিয়ে স্টুডেন্ট জয়েন করে ফেলেছে। সো আমি এবার আমার নেক্সট টপিকে যাব। তো আমাদের ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন নিয়ে আমার কথা বলা শেষ। এবার আমি আমার নেক্সট টপিক যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে
হিস্ট্রি অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, অ্যাকাউন্টিং কোত্থেকে এলো, উদ্ভব হলো কোত্থেকে, সেটা নিয়ে আমি একটু কথা বলবো। ছিল কেন? আচ্ছা, আমি এটা একটু মুখেই বলে দিই, আমি কোয়েশ্চেনটা খুঁজে পাচ্ছি না, কোথায় এটা মিস হয়ে গেল বুঝতে পারছি না। আমার থাকার কথা ছিল, আমার কাছে আছে কোয়েশ্চেনটা, আমি ছবিটা তুলে একবারে যখন ওই যে আমি বলেছি যে আপনাদের জন্য একটা স্লাইড তৈরি করার প্ল্যান করেছি, স্লাইডটা করে দিব যখন, তখনই আপনাদের দিয়ে দিচ্ছি। জানি না কিভাবে পেজটা একটু মিস হয়ে গেছে, আমার কাছে আছে, এই মুহূর্তে আমার কাছে আছে ওই কোয়েশ্চেনটা, আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, আমি একটু বলে ফেলি যে আমাদের এই হিস্ট্রি অফ অ্যাকাউন্টিং ইনফরমেশনে বেসিক্যালি এই কোয়েশ্চেনটা আমি একটু 2 মিনিট বলে তারপর আমি আমার অন্য কোয়েশ্চেনে যাচ্ছি। এরপর আমি নেক্সট যেটা কোয়েশ্চেনটা পড়াবো সেটাতে আমি ওপেন করে রাখলাম। এবার আমি হিস্ট্রি অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, বেসিক্যালি এখানে আমরা কি বলতে চাচ্ছি, মানে অ্যাকাউন্টিং এর উদ্ভবটা কোত্থেকে হলো, ঠিক আছে? বলা হয়ে থাকে হিস্ট্রি অফ অ্যাকাউন্টিং ইজ জেনারেলি অ্যাট্রিবিউটেড টু দ্য ওয়ার্ক অফ লুকা প্যাসিওলি, হু ওয়াজ অ্যান ইটালিয়ান ম্যাথমেটিশিয়ান। তার মানে অ্যাকাউন্টিং এর হিস্ট্রিটা আসলে লুকা প্যাসিওলি নামে একজন ইটালিয়ান ম্যাথমেটিশিয়ান এর মাধ্যমেই উদ্ভবটা হয়েছিল। তার মানে অ্যাকাউন্টিং এর আবিষ্কারক যদি বলা হয় সে হচ্ছে গিয়ে লুকা প্যাসিওলি, যে একজন ইটালিয়ান ম্যাথমেটিশিয়ান, ঠিক আছে? তার মানে ইটালি থেকে আমাদের অ্যাকাউন্টিং এই সাবজেক্টটার উদ্ভব হয়েছিল। এখন আপনাদের অনেক সময় এরকম টাইপের কোয়েশ্চেন হতে পারে, who is the father of modern accounting and why he is called so, ঠিক আছে? আমরা তো বুঝে গেলাম যে অ্যাকাউন্টিং এর হিস্ট্রিটা, ইতিহাসটা কোত্থেকে এলো, ইতালি থেকে, এবং কে আবিষ্কার করলো, লুকা প্যাসিওলি। এখন যদি এভাবে কখনো কোয়েশ্চেনটা হয় তাহলে আপনারা একটু মনে রাখবেন যে অ্যাকাউন্টিং এর আবিষ্কারক বা ফাদার অফ মডার্ন অ্যাকাউন্টিং কে লুকা প্যাসিওলি, এবং কেন তাকে ফাদার অফ মডার্ন অ্যাকাউন্টিং বলা হচ্ছে যদি কোয়েশ্চেনটা বলা হয় মনে রাখবেন, ইন হিজ বুক ইন 1494 he introduced a new system which is called double entry system, which states that every transaction must have its double effects, and for his introducing double entry system he is called the father of modern accounting. খেয়াল করেন আমি যেটা বলতে চাচ্ছি, কেউ একটা মেসেজ দিয়েছেন কিছু একটা বলেছেন স্ক্রিন শেয়ার আচ্ছা। করলে ভালো হতো। আচ্ছা, স্ক্রিন শেয়ার করলে ওই যে আমি বললাম না যে এই কোয়েশ্চেনটা আমি এই মুহূর্তে একটু খুঁজে পাচ্ছি না, আমার আমার কোয়েশ্চেনটা কিন্তু অলরেডি বলা শেষ, আমি এটা ছবিটা আজকেই হচ্ছে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমি একটু আগেও দেখেছিলাম কিন্তু বুঝতে পারছি না কেন যেন এই পেজটা এখন আমি খুঁজে পাচ্ছি না, আমার ছিল পেজটা, আমি কোনো কারণে মিস করছি, পাচ্ছি না, ঠিক আছে? এই কারণে আমি আসলে স্ক্রিনটা শেয়ার করতে পারছি না, সরি। আমি দিয়ে দিব, আমার কাছে আছে, ঠিক আছে? আমি আপনাদের ক্লাসটা শেষে আজকে আমি হচ্ছে সবগুলো পেজেরই আবার একটা ছবি তুলে দিয়ে দিচ্ছি আপনাদের ইয়েতে, বিএলসিতে আমি দিয়ে দিচ্ছি। ওকে, সো এই পেজটা এই জন্য স্ক্রিনটা শেয়ার করতে পারলাম না, সরি। তো আমি যেটা বলছিলাম আবার একটু জিস্ট করে আমি বলে ফেলি। আমরা যদি বলি অ্যাকাউন্টিংটা উদ্ভব হয়েছিল কোত্থেকে, ইতালি থেকে। অ্যাকাউন্টিং এর আবিষ্কারককে লুকা প্যাসিওলি, যে ছিল একজন ইটালিয়ান ম্যাথমেটিশিয়ান, একজন ইটালিয়ান গণিতবিদ ছিলেন তিনি। এবং যদি বলা হয় কেন তাকে আমরা হচ্ছে ফাদার অফ মডার্ন অ্যাকাউন্টিং বলছি, কারণ সে তার 1494-এ সে একটা বই লিখেছিল, সেই বইয়ে সে একটা নতুন সিস্টেমের কথা বলেছিলেন যার নাম ডাবল এন্ট্রি সিস্টেম, দুতরফা পদ্ধতি। আপনারা হয়তো নাম শুনে থাকতে পারেন কখনো। এই দুতরফা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম আবিষ্কারের কারণেই তাকে ফাদার অফ মডার্ন অ্যাকাউন্টিং বলা হচ্ছে। এবং মনে রাখবেন এই ডাবল এন্ট্রি সিস্টেম বা দুতরফা দাখিলা পদ্ধতি মানে কি, কি বলতে চাচ্ছি ডাবল এন্ট্রি সিস্টেম? ডাবল এন্ট্রি সিস্টেম বেসিক্যালি বলতে চাচ্ছে এভরি ট্রানজেকশন মাস্ট হ্যাভ ইটস ডাবল ইফেক্টস, তার মানে প্রত্যেকটা ট্রানজেকশনের মিনিমাম দুটো ইফেক্ট থাকবে। এখন ধরেন যদি আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝাই, যে আপনাদের হয়তো মনে হতে পারে ম্যাডাম একটা ট্রানজেকশনের মধ্যে আবার কিভাবে মিনিমাম দুটো ইফেক্ট থাকতে পারে।
আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে এখন বুঝিয়ে দিচ্ছি কিভাবে একটা ট্রানজেকশনের মিনিমাম দুটো ইফেক্ট থাকতে পারে। ফর এক্সাম্পল, ধরেন আমি যদি বলি যে আমার একটা এমন যদি একটা এক্সাম্পল বলা হয় যে আমি বললাম যে আমার বিজনেসের জন্য আমার কোম্পানির জন্য আমি একটা এসি পারচেস করলাম। খেয়াল করেন, আমি আমার বিজনেসের জন্য 50,000 টাকা ক্যাশ দিয়ে একটা এসি পারচেস করলাম। এখন একটু চিন্তা করেন, আমি যখন এসিটা পারচেস করছি আমার নর্মাল কি সেন্সে কি মনে হবে যে আমি একটা এসি পারচেস করলাম, দ্যাট মিনস আমার বিজনেসে এসি নামে একটা অ্যাসেট বৃদ্ধি পেল, তাই মনে হচ্ছে না? হ্যালো, জি ম্যাম। তাই না? মনে হচ্ছে না যে আমি যেহেতু বিজনেসের জন্য একটা এসি পারচেস করছি, তার মানে এসি নামে আমার একটা অ্যাসেট হচ্ছে বৃদ্ধি পেল। কিন্তু একটু যদি ভালো করে চিন্তা করে দেখেন, আমি বলেছিলাম যে আমি একটা এসি পারচেস করেছি 50,000 টাকা ক্যাশ দিয়ে, ঠিক আছে? আমি একটা এসি পারচেস করেছি 50,000 টাকা ক্যাশ দিয়ে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে চিন্তাটা করেন যে আমি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে তাহলে একটু চিন্তা করে দেখেন যে আমি একটা এসি পারচেস করছি, তার মানে আমার বিজনেসে কিন্তু এখানে কিন্তু দুটো ইফেক্ট কিন্তু এখানে আছে। একটা কি, বিজনেসে 50,000 টাকার একটা এসি নামক একটা অ্যাসেট বৃদ্ধি পাবে। আবার আমি যেহেতু 50,000 টাকা ক্যাশ দিয়ে অ্যাসেটটা পারচেস করেছি, তার মানে বিজনেস থেকে কিন্তু আমার 50,000 টাকা ক্যাশ চলেও যাচ্ছে। তার মানে একদিকে আমার এসি নামে একটা অ্যাসেট যেমন আসছে বিজনেসে, আরেকদিকে আমার 50,000 টাকা ক্যাশ কিন্তু চলেও যাচ্ছে। তার মানে আলটিমেটলি আমরা বুঝতে পারছি একটা ঘটনার দুটো ইফেক্ট। জি ম্যাম। ঠিক আছে, সো খেয়াল করেন এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ট্রানজেকশনের মিনিমাম দুটো ইফেক্ট দেখতে পাবো। সো এই ছিল আমাদের বেসিক্যালি হিস্ট্রি অফ অ্যাকাউন্টিং এর মধ্যে আমরা যা যা কভার করতে চেয়েছি। ওকে, সো আমার ওই টপিকটা নিয়ে কথা বলা শেষ। আপনাদের যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে, কিছু জানতে চান, পরে কোয়েশ্চেন করতে পারেন। আমি চাই, আর যদি বলেন যে না ম্যাডাম এখনই আপনারা কোনো কিছু বলবেন যে ম্যাডাম এটা বুঝি নাই বা এটা আরেকটু ডিটেল বলে দেন, বলতে পারি। আদারওয়াইজ আমি নেক্সট কোয়েশ্চেনে যাব। আমি কি নেক্সট কোয়েশ্চেনে যাব এখন? জি ম্যাডাম। জি ম্যাম। ওকে, আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ডিফারেন্স বিটুইন বুককিপিং এন্ড অ্যাকাউন্টিং। আমরা বুককিপিং মানে হচ্ছে হিসাব রক্ষণ, আর অ্যাকাউন্টিং মানে হচ্ছে হিসাব বিজ্ঞান, ঠিক আছে? এই দুটোর মধ্যে ডিফারেন্সটা আমাদের একটু জানতে হবে। দেখেন এখানে বলা হয়েছে মেনি ইন্ডিভিজুয়ালস মিস্টেকেনলি কনসিডার বুককিপিং এন্ড অ্যাকাউন্টিং টু বি দ্য সেম। অনেকেই ভুল করে বুককিপিং এবং অ্যাকাউন্টিংকে একই মনে করে থাকে। দিস কনফিউশন অকার্স বিকজ দ্য অ্যাকাউন্টিং প্রসেস ইনক্লুডস বুককিপিং ফাংশন। বলা হচ্ছে এই কনফিউশনটা অ্যারাইজ করে কারণ হচ্ছে অ্যাকাউন্টিং বুককিপিং ফাংশনকে ইনক্লুড করে। মানে অ্যাকাউন্টিং যে কাজগুলো করে বুককিপিংও সেই কাজ করে থাকে। এ কারণে অনেক সময় বুককিপিং এবং অ্যাকাউন্টিংটা নিয়ে মানুষ কনফিউজড হয়ে যায়। হাউএভার আচ্ছা এখানে কি বলছে, অ্যাকাউন্টিং ইনক্লুডস বুককিপিং ফাংশন, হাউএভার অ্যাকাউন্টিং অলসো ইনক্লুডস মাচ মোর। ঠিক আছে, তার মানে বলতে চাচ্ছে যে যদিও অ্যাকাউন্টিং বুককিপিং ফাংশনটাকে ইনক্লুড করে, কিন্তু অ্যাকাউন্টিং এর থেকে আরো বেশি কিছু করে। কি করে দেখেন বলা হচ্ছে, এবার বুককিপিং সম্পর্কে বলা হচ্ছে বুককিপিং ইউজুয়ালি ইনভলভস অনলি দ্য রেকর্ডিং। তার মানে বুককিপিং বলতে শুধুমাত্র ইকোনমিক ইভেন্টস গুলোকে রেকর্ড করা মিন করছে, আর কিছু না। তার মানে ইনফরমেশন গুলোকে আমার আইডেন্টিফাই করারও দরকার নাই, আমার সেগুলোকে কমিউনিকেট করারও দরকার নেই। শুধুমাত্র ইনফরমেশন গুলো, ইকোনমিক ইভেন্ট গুলোকে আমি রেকর্ড করব যখন এটা বুককিপিং। বাট we know that accounting means the combination of identifying, recording and communication. তার মানে বুককিপিং এর কাজ শুধুমাত্র ইনফরমেশন গুলো রেকর্ড করা হলেও অ্যাকাউন্টিং কিন্তু ইনফরমেশন গুলোকে প্রথমে আইডেন্টিফাই করবে, দেন রেকর্ড করবে এবং তারপরে কমিউনিকেট করবে। বোঝা গেল? তার মানে আমরা কিন্তু বলতে পারি বুককিপিং ইজ জাস্ট অনলি ওয়ান পার্ট অফ অ্যাকাউন্টিং প্রসেস। তার মানে বুককিপিং কিন্তু অ্যাকাউন্টিং এর শুধুমাত্র একটা প্রসেস কে হচ্ছে গিয়ে কভার করে, আর বাকি প্রসেসগুলো কিন্তু বুককিপিং এর মধ্যে আমরা মিসিং দেখতে পাচ্ছি। দ্যাট মিনস বুককিপিং এর ক্ষেত্রে আমরা শুধুমাত্র ইনফরমেশন গুলোকে রেকর্ড করব, বাট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আমরা কি বলেছি, ইনফরমেশন গুলোকে আইডেন্টিফাই করব, দেন রেকর্ড করব এন্ড দেন কমিউনিকেট করব। ঠিক আছে?
জি ম্যাম। এখন আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি, আমি আরো ডিটেইল বোঝাবো যে বেসিক্যালি আমরা বুককিপিং বলতে আসলে কি কাজটুকু, কোন কাজটুকু মিন করছি এবং অ্যাকাউন্টিং বলতে কি বোঝাচ্ছি। যেমন একটু আগে আমি বলে দিয়েছি, যদিও বুককিপিং বলতে অনলি দ্য রেকর্ডিং অফ ইকোনমিক ইভেন্টস মিন করছে, বাট আমাদের অ্যাকাউন্টিং বলতে বলা হচ্ছে ইন টোটাল অ্যাকাউন্টিং ইনভলভস দ্য এন্টায়ার প্রসেস অফ আইডেন্টিফাইং, রেকর্ডিং এন্ড কমিউনিকেটিং ইকোনমিক ইভেন্টস। ওকে, এখন আমি একটু আপনাদেরকে যদি জিস্ট করে বোঝাই যে বেসিক্যালি আসলে বুককিপিং এবং অ্যাকাউন্টিং এ ধরেন আমরা প্র্যাকটিক্যালি যখন যদি কোনো একটা বিজনেস অর্গানাইজেশন তারা হচ্ছে বুককিপিং বা অ্যাকাউন্টিংটা মেনটেন করে, বুককিপিং মেনটেন করলে তারা আসলে কি শুধু মানে সেখান থেকে আসলে তারা কি জানতে পারবে, আর অ্যাকাউন্টিংটা থেকে তারা আসলে অ্যাকাউন্টিংটা যদি ফলো করে তাহলে তারা কি করতে পারবে, সেটা দিয়ে আসলে অ্যাকাউন্টিং বেসিক্যালি কি কি জিনিস রিপ্রেজেন্ট করবে সেটা যদি আমরা বলি। মনে রাখবেন বুককিপিং বেসিক্যালি যেটা করে থাকে, ধরেন আপনি যদি একটা সাধারণত বেশ স্মল টাইপের যেসব বিজনেস অর্গানাইজেশন গুলো থাকে অনেকেই বুককিপিংটা ফলো করতে পারে। তারা হচ্ছে গিয়ে ধরেন যাদের হয়তো ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে ইউজারদেরকে সেই ইনফরমেশন গুলো প্রোভাইড করার হয়তো দরকার হয় না। ধরেন ফর এক্সাম্পল তারা হয়তো পাবলিক বা প্রাইভেট লিমিটেড কোম্পানি না, তারা হয়তো ছোট একটা সোল প্রোপাইটর বিজনেস, তারা হয়তো এভাবে তাদের কি করছে মানে বুককিপিংটা ফলো করে তারা শুধুমাত্র তাদের বিজনেসে ধরেন যে বিজনেসটা করতে গিয়ে যে অ্যাকাউন্ট গুলো মেনটেন করতে হচ্ছে সেই অ্যাকাউন্ট গুলোর কিছু লেজার মেনটেন করে, মানে লেজার বলতে ওই অ্যাকাউন্ট গুলোর অবস্থাটা কেমন একটা পার্টিকুলার পিরিয়ডে সেটা বোঝার জন্য শুধুমাত্র তারা কিছু লেজার অ্যাকাউন্ট মেনটেন করে সেটা তারা মানে শুধুমাত্র মেনটেন করে। দ্যাট ইজ, আবার একটু বলি জিনিসটা, যে যারা বুককিপিংটা ফলো করছে তারা কি করছে, ধরেন ছোট ছোট বিজনেস অর্গানাইজেশন গুলো তাদের বিজনেস করতে গিয়ে যে অ্যাকাউন্ট তারা মেনটেন করবে, ধরেন তারা ক্যাশ অ্যাকাউন্ট মেনটেন করলো, তাদের হয়তো এমপ্লয়িকে স্যালারি দিতে হচ্ছে সেটার জন্য স্যালারি এক্সপেন্স, তারা এরকম স্যালারি এক্সপেন্স নামে একটা অ্যাকাউন্ট মেনটেন করলো, তারা হয়তো টিকিট বিক্রি করে যে রেভিনিউটা আর্ন করছে সেটাকে তারা হচ্ছে টিকিট রেভিনিউ বা রেভিনিউ অ্যাকাউন্ট নামে তারা মেনটেন করলো। এই ধরনের কিছু অ্যাকাউন্টের লেজার মেনটেন করে তারা আসলে বুঝতে চাইবে যে ওই অ্যাকাউন্ট গুলোর একটা পার্টিকুলার পিরিয়ড শেষে অবস্থাটা কি দাঁড়িয়েছে। তার মানে ধরেন একটা পার্টিকুলার মান্থের শেষে হয়তো তারা যদি রেভিনিউ অ্যাকাউন্টটা মেনটেন করে তারা হয়তো বুঝে যাবে যে এই পার্টিকুলার মান্থে তার ওই বিজনেস থেকে টোটাল আর্নিং জেনারেশনটা কত ছিল বা রেভিনিউটা কত ছিল। ধরেন তাদের যদি কয়েকটা এক্সপেন্স অ্যাকাউন্ট মেনটেন করে তাহলে তারা ওই পার্টিকুলার মাসের শেষে তারা বলে ফেলতে পারবে যে আমার ওই এক্সপেন্স গুলোর মানে পুরো মাসে কি কি খরচ ছিল, ঠিক আছে, এই খরচগুলো আমার পুরো মাসের জন্য কি ছিল খরচ। এরকম তারা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট সম্পর্কে তাদের একটা আইডিয়া তারা পেয়ে যাবে। বাট মনে রাখবেন এই বুককিপিং করে আমরা শুধুমাত্র প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট সম্পর্কে আইডিয়াটা পাচ্ছি ঠিকই, কিন্তু আমরা কিন্তু বলেছিলাম যদি একটু অ্যাকাউন্টিং এর কথা একটু মনে করে দেখেন, আমি আপনাদের সাথে যেটা শেয়ার করেছিলাম যে আমাদের অ্যাকাউন্টিং এর অনেক বড় একটা অবজেক্টিভ কিন্তু ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা, এবং এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার জন্য তাদের এর আগে যত ধরনের বুক অফ অ্যাকাউন্টস প্রিপেয়ার করা বা যত ধরনের স্টেপস মেনটেন করে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করতে হবে সেই সমস্ত কাজগুলো কিন্তু অ্যাকাউন্টিং করে থাকে। দ্যাট ইজ আমাদের যে কোনো ট্রানজেকশন বা লেনদেন ঘটার পরে তারা কি করবে, সেই লেনদেনটাকে আইডেন্টিফাই করে দেখবে যে এটাকে আর্থিক মূল্যে পরিমাপ করা যায় কিনা, তারপর সেটাকে একটা সিস্টেমেটিক ওয়েতে সেটাকে হচ্ছে গিয়ে রেকর্ড করবে। এভাবে তারা ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের জন্য তাদের যত বুক অফ অ্যাকাউন্টস মেনটেন করতে হবে সব ধরনের বুক অফ অ্যাকাউন্টসকে তারা প্রিপেয়ার করে অ্যাট লাস্ট তারা কি করবে, অ্যানুয়াল রিপোর্ট বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে তারা ইউজারদেরকে সেই ইনফরমেশন গুলোকে কমিউনিকেট করছে। বাট খেয়াল করে দেখেন আমি কিন্তু বুককিপিং এর ক্ষেত্রে কি বলেছি, তাদের কিন্তু ইনফরমেশন গুলোকে আইডেন্টিফাই করার দরকার নেই, শুধুমাত্র তারা যেই লেনদেন বা ইভেন্ট গুলোকে পাবে সেগুলোকে একটা রেকর্ড মেনটেন করে রেখে দিবে, কিভাবে, কিছু লেজার অ্যাকাউন্ট করে। যে লেজার অ্যাকাউন্ট গুলোর মধ্যে দিয়ে তারা বুঝতে পারবে ওই পার্টিকুলার মান্থে বা একটা পার্টিকুলার পিরিয়ডে ওই বিজনেস অর্গানাইজেশন তারা বিজনেসের রেকর্ডিংটা মেনটেন করতে গিয়ে যে অ্যাকাউন্ট গুলো তারা মেনটেন করেছিল সেই অ্যাকাউন্ট গুলোর একটা পার্টিকুলার পিরিয়ড শেষে অবস্থাটা কি দাঁড়িয়েছে। দ্যাট মিনস তারা কিন্তু কোনো ধরনের ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করছে না এবং সেখান থেকে ওই কোম্পানির আর্থিক অবস্থাটা সঠিকভাবে কিন্তু নির্ণয় করা যাচ্ছে না, শুধুমাত্র তারা একটা
আইডিয়া পাচ্ছে যে আমার বিজনেসে এই মাসে আমি এত টাকা রেভিনিউ আর্ন করেছি, আমার যেই প্রোডাক্টটা বিক্রি করেছিলাম বা কোনো একটা সার্ভিস দিয়েছিলাম, হয়তো আমার একটা গাড়ি আছে, আমি সেই গাড়ির টিকিট বিক্রি করে আমি রেভিনিউ আর্ন করি। সো আমি সারা মাসে আমার ওই গাড়ি থেকে টিকিট সেল করে আমার কত টাকা রেভিনিউ হয়েছে, এর এগেইনস্টে আমার কি কি ধরনের খরচ করতে হয়েছে, আমি হয়তো দুজন কন্ট্রাক্টরকে রেখেছি, আমার সেই কন্ট্রাক্টরদেরকে স্যালারি দিতে হয়েছে, আমার হয়তো আরো কিছু নেসেসারি এক্সপেন্ডিচার ছিল, সমস্ত খরচ মিলে আলটিমেটলি আমার কি কি ধরনের, কোথা থেকে আমার কি কি আর্নিং হয়েছিল, আমার কি ধরনের খরচ হয়েছিল, আমরা সেগুলোর একটা আইডিয়া হচ্ছে পাবো। বাট বুককিপিং কিন্তু কোনো ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে অর্গানাইজেশনের মানে সামগ্রিক আর্থিক অবস্থাটা মানে বোঝার জন্য এরকম কোনো কিছু তারা, কোনো বুক অফ অ্যাকাউন্টস তারা কিন্তু তৈরি করছে না বা মেনটেন করছে না। এ কারণেই আমাদের বুককিপিং কোনো বেসিক অ্যাকাউন্টিং রেকর্ড বলা হয় না, বাট অ্যাকাউন্টিং কিন্তু একটা অবশ্যই হচ্ছে গিয়ে যেটা থেকে আমরা এমন একটা মেজর একটা এরিয়া যেটা আমার একটা অর্গানাইজেশনের ফিনান্সিয়াল পজিশনকে রিপ্রেজেন্ট করে, যেই বুক অফ অ্যাকাউন্টস গুলো, সেটা প্রিপারেশনের জন্য এটা একটা খুবই একটা ইম্পর্টেন্ট হচ্ছে টুল। এই অ্যাকাউন্টিংটা ইউজ করেই আমরা কি করে থাকি, একটা অর্গানাইজেশনের ফিনান্সিয়াল অবস্থাটার একটা সামগ্রিক আমরা একটা আইডিয়া পেতে পারি, যেটা হচ্ছে আমাদের বুককিপিং থেকে সম্ভব হয় না। বোঝা গেল কথাটা? দ্যাট মিনস আমরা কিন্তু এই কথাটা বলতে পারি যে আমাদের যারা পাবলিক বা প্রাইভেট লিমিটেড কোম্পানি, যারা তাদের ইনফরমেশন গুলো হচ্ছে ইউজারদেরকে প্রোভাইড করতে চায় যেন বেসড অন দ্যাট ইউজাররা কোনো ধরনের ডিসিশন মেক করতে পারে, তারা কিন্তু সাধারণত বুককিপিং ইউজ করে না, তারা কিন্তু সাধারণত অ্যাকাউন্টিং ইউজ করে থাকে। কারণ তারা চায় যে অ্যাকাউন্টিং ইউজ করে তারা কি করবে, ওই অর্গানাইজেশনের ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো প্রিপেয়ার করবে এবং সেই ইনফরমেশনগুলোর উপর বেস করে ইউজাররা কিন্তু বিভিন্ন ধরনের ডিসিশন মেক করে থাকবে। সো সাধারণত কিছু ছোট অর্গানাইজেশন তাদের বিজনেসের একটা ওভারঅল একটা জাস্ট আইডিয়া পাওয়ার জন্য নিজেদের মধ্যে একটা কি বলবো, একটা নিজেদের মধ্যে একটা হিসাব হচ্ছে রাখছে, যেখান থেকে আসলে কোনো তারা ওভারঅল কোনো আইডিয়াটা পাবে না, কিন্তু একটা জাস্ট একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে যে আমার হচ্ছে এত টাকার হয়তো রেভিনিউ আর্ন করেছিলাম, এত টাকা খরচ হয়েছিল, ঠিক আছে। বাট কিন্তু ওভারঅল কিন্তু কোনো মানে একটা যেটা বলি আমরা যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে আমরা একটা অর্গানাইজেশনের আর্থিক অবস্থার একটা ওভারঅল চিত্র পেয়ে যাচ্ছি, সেই ওভারঅল চিত্রটা বুককিপিং থেকে পাওয়া যাচ্ছে না। মোটামুটি বোঝা গেল বিষয়টা? হ্যালো? জি ম্যাম। আচ্ছা, এবার আরেকটা বিষয় হচ্ছে গিয়ে একটু বলা হচ্ছিল যে আমরা যদি বলি বুককিপিং এবং অ্যাকাউন্টিং, এই দুটোর মধ্যে বুককিপিং কে কোনোভাবে ক্লাসিফাই করা যায় না, কিন্তু অ্যাকাউন্টিং কে কিন্তু ক্লাসিফাই করা যায়, ভাগ করা যায়। যেমন আমি আপনাদেরকে যখন বলেছিলাম যে আমাদের এই কোর্সের নাম কি, ফিনান্সিয়াল অ্যান্ড ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং। এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং পার্টটা সাধারণত কারা ইউজ করে থাকে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এক্সটার্নাল ইউজাররা তাদের বিভিন্ন ডিসিশন মেক করতে গিয়ে, আর ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং পার্টটা কারা ইউজ করে থাকে, অর্গানাইজেশনের ভেতরে যারা ম্যানেজমেন্ট লেভেলে কাজ করে তারা ইন্টারনালি তাদের ডিসিশন মেক করতে গিয়ে এই ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিংটা ইউজ করে থাকে। তার মানে আমরা কিন্তু এটা বলতে পারি যে বুককিপিং এর কোনো ধরনের ক্লাসিফিকেশন হয় না, কিন্তু অ্যাকাউন্টিংকে কিন্তু আমরা ক্লাসিফাই করতে পারি বেসড অন ডিসিশন মেকিং। কারা ডিসিশনটা মেক করতে চাচ্ছে এর উপর বেস করে অ্যাকাউন্টিংকে কিন্তু বিভিন্নভাবে ভাগ করা যায়। দ্যাট ইজ এক্সটার্নাল ইউজাররা যে ইনফরমেশনগুলো ইউজ করে সেগুলোকে আমরা বলছি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, এবং ইন্টারনাল ইউজাররা তাদের ডিসিশন মেক করতে গিয়ে যেই অ্যাকাউন্টিংটা ইউজ করে থাকে সেটাকে আমরা বলছি ম্যানেজার। ওকে, সো এই ছিল আমাদের ডিফারেন্স বিটুইন বুককিপিং এন্ড অ্যাকাউন্টিং। এবার আমাদের লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ ইথিক্স অর হোয়াট ইজ প্রফেশনাল ইথিক্স? ঠিক আছে, এভাবে আমাদের কোয়েশ্চেনটা আপনি এরকমও পেতে পারেন, শর্ট নোট বলে আমি হয়তো বলে দিতে পারি প্রফেশনাল ইথিক্স নিয়ে আপনি কিছু লিখেন, রাইট শর্ট নোট অন প্রফেশনাল ইথিক্স। অথবা এখানে কোয়েশ্চেনটা এরকম হতে পারে, হোয়াট ইজ ইথিক্স অ্যান্ড ওয়াই ইট ইজ কল্ড প্রফেশনাল? কেন ইথিক্স জিনিসটা কি এবং কেন ইথিক্সকে প্রফেশনাল ইথিক্স বলা হচ্ছে, এরকম টাইপের একটা কোয়েশ্চেন আমরা অনেক সময় পেয়ে থাকি। ওকে, এখন আমরা যদি প্রথমেই বলি, আচ্ছা আমাকে একটু বলে নেন
আমি একটা কোয়েশ্চেন মানে শেষ করলাম। এর আগেও একটা টপিক নিয়ে একটু কথা বলেছি। আমার কি আপনি একটু ব্রেক নেওয়া দরকার? হ্যালো, আমি জি কি একটু ম্যাম, জি। ব্রেক নিব? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। ঠিক আছে, আমরা তাহলে একটু ব্রেক নিয়ে গল্প করে আসি। আচ্ছা, আহ, আপনারা কি কেউ গল্প বলবেন নাকি আমি বলবো? নাকি আমি কিছু জানতে চাইবো আপনাদের কাছ থেকে? আপনি বলেন। আমি বলবো। আচ্ছা, আহ, দেখি আপনাদেরকে একটা মজার কোয়েশ্চেন করি। সেটা হচ্ছে, আমাদের এখানে তো আমি অনেক ছেলেদের মুখ দেখতে পাচ্ছি। ছেলেরা কারা মার সাথে থেকে থেকে কি রান্না করতে শিখেছেন? কে কি রান্না করতে পারেন আমাকে একটু বলেন তো। রাফিক কিছু একটা বলতে চান, বলেন। ম্যাম রান্না তো আগে থেকেই পারি ম্যাম, নতুন আগে করে থেকে শিখিনি। ম্যাম আগে থেকেই ব্যাচেলর পারেন? ছিলাম তো ম্যাম, ব্যাচেলররা তো বেশিরভাগই রান্না করে। মাশাআল্লাহ। আচ্ছা, কি কি পারেন? সুকান্ত কি কি পারেন রান্না করতে বলেন তো। ম্যাম দৈনন্দিন যা যা আছে সবই পারি অনেক কিছু মোটামুটি। পারে ম্যাডাম। সব কিছুই পারেন? বাহ, হুম। খুব ম্যাম ভালো তো। সুগন্ধ সবকিছুই পারে। সুকান্ত অনেক ভালো রান্না করে। অনেক ভালো রান্না করে? তার Yes, মানে বোঝা যাচ্ছে সুকান্ত রান্না অনেকেই খেয়েছেন মনে হচ্ছে। জি ম্যাডাম। yes ম্যাম। ডিম বাহ, ভাজি ম্যাম। খালি ডিম ভাজি? সুকান্ত তো বললো ও তো হ্যাঁ অনেক ম্যাম, কিছুই হ্যাঁ পারে। সবই ম্যাডাম, পারে। খিচুড়ি বিরিয়ানি সব পারে। খিচুড়ি পোলাও, বিরিয়ানি সব? তাই? মাংস। রান্নার অলরাউন্ডার সুকান্ত। বাহ, ম্যাম বেশ। পারভেজ অনেক ভালো রান্না করতে পারে। তাই? পারভেজ অনেক ভালো রান্না করতে পারে? এটা ম্যাডাম আপনাদেরকে শুনে গেছি, কোনো খাইনি। ইউনিভার্সিটি একটু নিয়ে এসে খাইয়েছিল নাকি আপনাদের? না, পারভেজ খালি মুখে মুখেই বলে যে রান্না করতে পারে, খাওয়াইনি কখনো। না, মুনিয়া যেভাবে বলছে মনে হচ্ছে মুনিয়া না খেয়েছে। না, ও ও সবাই বলে তো তাই বললাম আর কি, কিন্তু ওরে বললেও আমাদের খাওয়ায় না কোনোদিন। পারভেজ, এটা তো খুবই খারাপ কথা। আপনি রান্না করতে পারেন, একটু বন্ধুদেরকে একটা বাটিতে করে একটু খাবার নিয়ে গিয়ে তো একটু খাইয়ে দেখাতে পারেন যে আপনি পারেন অনেক কিছু। পারভেজ, আছেন আপনি আমাদের সাথে? পারভেজ তো কলেই নেই। পারভেজ নাই ম্যাম। তাহলে তো আমি আর কাকে বলছি, কথা বলে তো লাভ নেই। পারভেজ নাই অথচ আমরা পারভেজকে নিয়ে কথা বলছি। ম্যাম বন্ধু বান্ধবদের খাওয়ায় লাভ নাই ম্যাম, এদেরকে কলজা কাটায় রান্না করে খাওয়াইলেও কয় লবণ কম হয়েছে। হাই 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 হাই, রাফিদ কি বললেন আপনারা? আপনি কথা বলতেছেন, আপনারা ছেলেরা তো বন্ধুদের জন্য জীবন দিয়ে দিতে পারেন। ও ম্যাম সুনাম জীবনটা পাচ্ছে দেয় না ম্যাম, তো সেজন্য ম্যাম। ম্যাম আপনারা তো জীবনটা দেয় বন্ধুদের ম্যাম, জন্য কিন্তু ম্যাম হ্যাঁ। জীবনটা মানে নিঃসন্দেহে দিয়ে দেবে, কিন্তু সুনাম কোনোদিন করবে না। হাই হাই, তাও সুনাম করবে না? কে সুনাম করে নাই বলেন তো এখানে? আমরা হচ্ছে তার একটু, তার সাথে একটু কথা বলি যে কে আপনার সেই বন্ধু, আপনি যাকে জীবন কেটে দিয়ে দিয়ে যাচ্ছেন, কিন্তু তারপরেও সে আপনার সুনাম করে না। বলেন তো সুকান্ত কে? ম্যাডাম, সুকান্ত। কারণ আমি তো আজমল, দেখি। আমি যে আজমল হুদা নাহিদ ম্যাম। আজমল খুদা ম্যাম কোথায়? ও একদিন অ্যাকচুয়ালি আমার বাসায় আসছিল, তখন আর কি রান্নাটা ও করছিল। তো হুম। ওর ওই কথাটা আমি আর কি আপনাকে সব বলিনি, সে কারণে ওর মানে কি বলবো ও সুনাম করা আচ্ছা, হয়নি আর কি। ম্যাম নেমো খারাম, নেমো খারাম। ও আচ্ছা। একদিন রাফিদ আজমলের বাসায় গিয়ে রান্না করে খাওয়ালেন, কিন্তু তারপরেও হচ্ছে একটু প্রশংসা করলো না। না না, ভালো হয়েছিল, আচ্ছা আচ্ছা, চলে। না চলে, ভালো বললো না তো রাফিদ, ভালো বললো না এমনি কিন্তু। এমনি কি বলেছি ম্যাম? হাই হাই। চলে আর কি ম্যাম, চলে, করে গেলে খাইতে পারবে। ও আচ্ছা আচ্ছা, তাই? আচ্ছা, কি জানো? অথচ ম্যাম সে নিজে 3 প্লেট খিচুড়ি একাই খেয়েছিল। হাই হাই। ম্যাম এখন একটা জিনিস কি, ওই বুয়ার হাতের রান্না থেকে তো এর হাতের রান্না একটু বেটার ছিল, তাই তো হবে। আর আমরা এটাও বুঝতে পারলাম যে আজমল মাশাআল্লাহ অনেক ভালো খেতে পারে। হ্যাঁ, আমি ফুডি ম্যাম, আমি যথেষ্ট। হ্যাঁ, কিন্তু আপনার ছবি দেখে তো, আমি তো এখানে যে ছবিটা ভিজিবল সেখানে তো দেখে তো ম্যাম আপনাকে তো ও ম্যাম, ঠিকই দেখা যাচ্ছে। ও ম্যাম স্বাস্থ্যমন্ত্রী ঘাটতি মনে বাজেট। হচ্ছে তো। না ম্যাম ও ঘাটতি বাজেট। মানে আপনাকে এখানে আমি তো দেখে যেটা বুঝতে পারছি, আপনাকে তো তালপাতা সেপাই মনে হচ্ছে। আর আপনি ম্যাম, বলতেছেন একটা আপনি কথা আছে না, হ্যাঁ, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। ওনারটা তাই হয়েছে। তাই রাইট তো দেখতে পাচ্ছি আজমলকে ম্যাম নিয়ে। যারা তো মোটা তারা খেতে পারে না, যারা চিকন তারাই বেশি খেতে পারে। হ্যাঁ, এটা সত্যি কথা। বাবা রাফিদ, আপনার সাথে আমি একটু ডিসএগ্রি। আপনার এটা হয়তো অনেকের ক্ষেত্রে সত্যি, ঠিক আছে,
যেমন আজমলের ক্ষেত্রে সত্যি, কিন্তু আমি তো আবার এরকম অনেক কেউ দেখেছি বাবা, যে যাদের হচ্ছে স্বাস্থ্য মাশাআল্লাহ ভালো, তারা খেতেও পারে ভালো। জি আছে ম্যাডাম, ম্যাম, অনেকে আছে। অনেকে না বেশিরভাগই এরকম। ম্যাম অ্যাকচুয়ালি যারা পরিশ্রম করতে পারে না তারা খেতে পারে, তাদের মানে খাওয়া দাওয়াটা এক্স্যাক্টলি, এটা অবশ্য ঠিক। মানে আজমল কি তুমি অনেক খুব পরিশ্রম করতে করো। পারেন? না আমার বোঝা মতো যাচ্ছে। অলস আর কেউ নেই। জি ম্যাম, ও সারাদিন ফেসবুক চালাতে পারে, সারাদিন। না না তাইলে তো ফেসবুক খাই না, নি না বলো। না না না। প্রচুর আমি পরিশ্রম করে। ফেসবুকিং করি না, আমি ফেসবুকিং করি না। হ্যাঁ, ফেসবুকিং করে অনেক পরিশ্রম হয়ে যায়। রাইট, ভেরি গুড। ফেসবুকিং করে ওর কিন্তু আজমলের অনেক ক্ষুধা লেগেছে, অনেক পরিশ্রম হয়েছে। অ্যাকচুয়ালি আমি কিন্তু ম্যাম, ফেসবুকে সেরকম স্ক্রলিং থাকি না। ম্যাম, স্ক্রলিং তাই না? করা কিন্তু চারটেখানি হ্যাঁ। কথা না। ও হ্যাঁ হ্যাঁ, কঠিন। ভালোই আমি বলেছেন, বেশি অনেক টাইম কঠিন, পছন্দ করি না। অনেক কঠিন। তাজমলের আব্বু আম্মুরা কি একটু, আব্বু আম্মু কি এখন সাথে আছে? মা আছে না? তো মা কি কানটা ধরে টেনে দেয় না? না না বাহ, আমি আপনার মায়ের সাথে একদিন আমি কষ্ট কথা করে বলবো। ঘুমায়। মায়ের আপনার মায়ের সাথে তো আমার একদিন কথা বলতে হবে। হ্যাঁ অবশ্যই ma'am, অবশ্যই। মায়ের এখন কি একমাত্র কথা হচ্ছে- এখন কি পাশে আছে? থাকলে একটু হ্যাঁ। আপনার মাকে, আচ্ছা আপনার মায়ের সাথে আমি একদিন কথা বলবো। বলবো হ্যাঁ, যে আপা, অবশ্যই। আপনার ছেলে যে হচ্ছে আহ এরকম অবস্থা, তো আপনি কি একটু কান টান টেনে দেন না, এটা কি হচ্ছে, ঠিক হচ্ছে? মা যেগুলো বলে আমি সেগুলো মানে করার চেষ্টা করি, মানে পারি না পারি চেষ্টা করি। তো কিভাবে চেষ্টা করবেন? আপনি যদি সারাক্ষণ ফেসবুকিং নিয়ে ব্যস্ত থাকেন, না, তাহলে আপনি ওরকম- মায়ের ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা অক্ষ কিভাবে যেটা করবেন? বললো ফুললি হ্যাঁ। ফেসবুকে মানে ওরকম কিছু না, ফুললি ফেসবুক না, অন্য কাজ করা হয়। আচ্ছা, আজমল আমাকে একটু বলেন তো আপনার রেজাল্টটা কি? গত সেমিস্টারে পুরাটাই যদি বলতে বলি, আমি তো ধরেন ভুলে গেছি। গত সেমিস্টারে ছিল ম্যাম 3.8 ছিল। আর আগের গুলোতে? আগের আর গুলোতে? সব মিলায় ম্যাম মানে যদি গড় করা যায় তাহলে হচ্ছে 3.25। এই যে আজমলের তো বাকি আগের গুলোতে সমস্যা আমার আছে। আমার আমার ফার্স্ট সেমিস্টারটাতে একটু খারাপ হয়েছিল ম্যাম, ওটা মানে একটা কি বলবো, ফার্স্ট সেমিস্টার আনইউজুয়াল ভাবে খারাপ হয়ে গেছে। ফার্স্ট সেমিস্টার তো অফলাইন হয়েছিল ম্যাম, ও আচ্ছা, বাকিগুলো তো অনলাইন হয়েছে। ও না আচ্ছা না না, আচ্ছা। ফার্স্ট সেমিস্টারটা আর পরের হ্যাঁ, দুটো হ্যাঁ। সেমিস্টার তো অফলাইনে ছিল। আচ্ছা আচ্ছা। সেকেন্ড সেমিস্টারে মিড শুধু অফলাইন হয়েছে, ফাইনাল তো অনলাইনে হয়েছে। হ্যাঁ না, হ্যাঁ। ও তো 53 ব্যাচ, ওর প্রথম দুইটা অনলাইন ছিল, অফলাইন ছিল। আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজমল কি তাহলে বোঝা যাচ্ছে আজমলের কথা শুনে, আজমল হচ্ছে অনলাইন ক্লাসে হচ্ছে গিয়ে বেশি ভালো করতে পারে, অফলাইনে সে বেশি ভালো করতে পারে না। না তাই কি আমরা ধরে নিব? না না না, ফার্স্ট সেমিস্টারটা একটু সমস্যা ছিল আমার, ম্যাম, পার্সোনালি অনেক সমস্যা ছিল। রাফিদ কারণ বলেন। ও হচ্ছে ম্যাম মানে ফার্স্ট সেমিস্টারের দিকে একটু মানে মানে কি ছিল, একটু ডিস্টার্ব ছিল, যার কারণে হচ্ছে ওর প্রথমের দিকে রেজাল্ট একটু খারাপ হয়েছে, পরে যখন ব্যাক করেছে তখন আর কি ভালো রেজাল্ট করা শুরু করে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো। যদি সেটা হয় খুবই ভালো কথা। আচ্ছা, আমাদের এখানে তো মেয়েরাও অনেকে আছেন, মেয়েদের মধ্যে কে কি স্পেশাল আইটেম রান্না করতে পারেন, নাকি শুধু মায়েরা রান্না করে আর শুধু খাই আমরা? জি না মুনিয়া? ম্যাডাম, আমি সব পারি। সব পারেন? মোটামুটি পারি ম্যাডাম। মোটামুটি পারেন। মুনিয়া কি কি পারেন? সব পারেন? জি ম্যাম, সব পারি। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা বুঝে নিয়েন, কিন্তু আপনাদের বান্ধবী কিন্তু সব রান্না করতে পারে। ম্যাম চাইলে সত্যি কিন্তু সব পারি। সব পারেন? জি মার সাথে শিখে থেকে সব তো রান্না শিখে একদিন তো গেছেন? খাওয়া। আরে আর কি, ম্যাম, খাওয়ার মতো আমরা খাওয়া। তো সবই পারি ম্যাডাম। ম্যাম প্রমাণ আমার দাও। টেস্ট হয়, অনেক ভালো হয় আমার রান্না। তাই না? কি রান্না? কিন্তু যে কোনো খাওয়ার রান্না? উপযোগী থাকে না। হ্যাঁ, মুফতি সবার রান্না তো আর খাওয়া যায় না, কিন্তু আমার রান্নাটা খাওয়া যায়। খাওয়া যায়? জি ম্যাম, আচ্ছা। একবার খেলে আরেকবার খেতে ইচ্ছে করে। খাওয়া তো সবই যায়। রাফিদ সবকিছুতে শুধু হচ্ছে গিয়ে খোঁচা মারেন না আপনি? ম্যাম 10 বছর থেকে হোস্টেলে আছি, সবকিছুই খাইতে পারি আলহামদুলিল্লাহ। আহারে, এতটাও বাজে রান্না হয় না আমার। না না, আচ্ছা। এতটা না, আরো বেশি হয়। কথা তো বলা মুফতি আপনি কিন্তু বাজে কখন বলছ?
দাঁড়া, এখন তো আমাদের ফিজিক্যাল ক্লাস নেই, তা না হলে হচ্ছে গিয়ে এই কথাটা বলা যেত যে মুনি আপনি একদিন ক্লাসের মধ্যে যে কোনো একটা কিছু খাবার রান্না করে সবাইকে 1 চামচ করে হলেও খেতে দিয়ে হচ্ছে আপনি দেখিয়ে দিতে পারতেন যে তোমরা যারা আমাকে ফাইজলামি করতেছো আমার সাথে তারা একটু খেয়ে দেখো যে আমি কেউ কত ভালো রান্না করি। মানে আর মিস হয়ে যাবো ম্যাডাম। এইটুকু ম্যাম, এইটুকু ফাইজলামের জন্য এত বড় শাস্তি? কেন 1 চামচ করে খাবেন দেখে? এদের এদের ভালো হইলো তো বলবে না যে ভালো হইছে, এদের তো এখনই ও। বলতেছে খারাপ হইছে। হ্যাঁ এদের কেন আসলে অবশ্যই আসলে বলবো, ভালো ভালো কথা। হলে অবশ্যই বলবো। ওই যে ওয়াসিফ বলতেছে এই যে যে ভালো হইলে মাত্র রাখি বলবে। কিছুদিন আগে জি ম্যাম, কাশফি ওয়াসিফ ম্যাম মানে ভালো জিনিসের প্রশংসা ভালো করতে পারে, ও আচ্ছা, গুড, ভেরি গুড, ভালো। কমপ্লিমেন্ট ভালো দিতে পারে কাশফি ম্যাম। দেখতেছি তো ভালো ভালো কমপ্লিমেন্ট আসতেছে মুফতির কাছ থেকে, তারপর কাশফির কাছ থেকেও কেউ ভালো ভালো ম্যাডাম। হ্যাঁ বলেন। ম্যাডাম আমরা সবকিছুই পারি আসলে ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ কিন্তু লাস্টে খাওয়ার অনুপযোগী হয়ে যায়। মানে খাওয়ার উপযুক্ত হয় না আর কি, সবই পারে, সবাই তো সবই পারে। খাওয়ার সেটাই। দায়িত্ব আমি তো ম্যাডাম হ্যাঁ বলেন। ওই তাবলিগে সময় লাগাইতাম তো আর কি, ওইখান থেকে আর কি রান্না বান্না শিখছি আর কি। আচ্ছা, তাবলিগে গিয়ে আপনিও রান্না বান্না শিখেছেন, তাহলে কি আপনিও অনেক কিছু রান্না করতে পারেন? একটা জিনিস মেয়ে মানুষের কম জানতে পারে, তাবলিগের খাওয়া কিন্তু অন্যরকম মজাদার হয়। বুঝতে হবে। জি ম্যাম, অনেকে মিলে খায়। হ্যাঁ হ্যাঁ বলো বলো কি বললেন? ভাই এই আজমল এটাই মুফতি বলতে তুমি চাচ্ছে বলো। যে কিসের তাবলিগের খাবারটা অনেক ভালো লাগে। হ্যাঁ, আর হচ্ছে আমি ওই ডিমের রেসিপি গুলো একটু ভালো পারি। কি বলেছেন? ডিমের রেসিপি ভালো পারেন? ডিম ও ও আচ্ছা, আপনাদের তো আসলে যারা হোস্টেলে বা হলে ডিমের থাকেন তাদের পেছনে। তো ডিমটাই জি ম্যাম, ডিমটাই হচ্ছে বড় খাদ্য। ম্যাম ওরা জাতীয় খাবার। ডিমই গর্ব ডিমের দেখাচ্ছে, খাবারের উপর ডিমই দেখি গর্ব ডিমই জাতীয়, হ্যাঁ ডিমই তো ওদের জন্য জাতীয় খাবার। ম্যাম ডিম ডিমের ভর্তা, শুরু, ডিম ডিমের চাটনি, ডিমের হ্যাঁ ডিমের চাটনি। ডিমের চাটনি, রাফি ভালো বলেছেন। জি ম্যাম, ডাল কি ভুনা, আচার দিয়ে রান্না করবেন ডিম, সেটা ডিমের চাটনি হবে। ভালো বলেছেন, ডিমের চাটনি মজা। ম্যাম ডিম দেয় না, বেশি বেশি মুরগির মাংস দেয়। ও তো ডিমের চাটনি বানিয়ে ফেললো রাফি, মজাই লাগে ডিমের চাটনি। ডিমের জুস বানাতে পারে না? হ্যাঁ ডিমের জুস তো বানাতেই পারবে, কেন ডিমের সাথে দুধ দিয়ে হচ্ছে গিয়ে তো জুস বানানোই যেতে পারে। জি শেক করে খাওয়া যায়। হ্যাঁ শেক করে খাওয়া যায়, এটা তো অনেকেই। ম্যাম আমাদের রাফিদ হচ্ছে ন্যাশনাল শেফ, ডিমের শেফ ন্যাশনাল। ওরে বাপ, তাই? তাও তো ম্যাম আমাদের তো খাওয়ানো হ্যাঁ হ্যাঁ কথা থাকবে দা তো ডিম যে- ম্যান। শোনেন আমাদের কথা থাকবে তো যে ফিজিক্যাল ক্লাস যখন শুরু হবে, যে যে রান্না করতে পারেন অবশ্যই, যে যেটা বলছেন যে আমি ডিম রান্না এক্সপার্ট, আমি এটা রান্না এক্সপার্ট, অবশ্যই তারা একটু নিয়ে এসে ফ্রেন্ডদের খাওয়াবেন। ম্যাম আমি পেঁয়াজ কাটতে এক্সপার্ট। ঠিক আছে, আপনি তাহলে যখন ইউনিভার্সিটিতে যদি নিজেরা কোনোদিনও একটা পিকনিকের মতো কিছু করেন বা কোনো বন্ধুর বাসায় গিয়ে হচ্ছে রান্না বান্না করেন, আপনি তাহলে পেঁয়াজ কাটার দায়িত্বটা নিয়েন। জি ম্যাম পারবো ম্যাডাম। ঠিক আছে? লাস্টে 40 দিন ম্যাডাম আমি শুধু পেঁয়াজ কাটছি। হায় হায় কি বলে, মুফতি তো ম্যাম কাটতে কাটতে কি চোখ লাল হয়ে যায় নাই? কাটতে কাটতে চোখ ওই লাল যে হয়ে যায় হেলমেট নাই? পরতাম, ওই আমি সব এই হেলমেট নিয়ে গেছিল তো আর কি, বাইক নিয়ে গেছিল পরে হেলমেট মানে মাথায় দিয়ে তারপরে কাটতাম। আচ্ছা, মুফতি তো ম্যাম মজার কেক অবস্থা। আপার কাছে রান্না শিখছেন ম্যাম। কেক কাপাটা কে আবার? কেকা আপা। কেক আপা ও নুডলস এর আচ্ছা, জুস আচ্ছা। করে ম্যাম। ওরে আল্লাহ, সর্বনাশ। নুডলসের ভর্তা। বাবা রে, নুডলস তেহারি, নুডলসের, হ্যাঁ নুডলসের বড়া, নুডলসের বড়া এরকম পছন্দ আর দরকার নেই, শুনলে মাথা ঘুরে ঘুরে। ওনাকে নিয়ে যে ট্রল করতে করতে ওনার তারপরেও মানে আর রেসিপি আর বন্ধ হয় না। ম্যাম তারপরে যে মুরগির মধ্যে নুডলস দেওয়া, ওটা তো সবচেয়ে ফেমাস। উনি আর ডক্টর মাহফুজুর রহমান মানে হ্যাঁ। নিঃসন্দেহে যথেষ্ট ধৈর্যশীল। হ্যাঁ, মোটিভেশন আর কোনো সময় দেখবেন তারা অস্কার পেয়ে ফেলবে ধৈর্যের জন্য।
ম্যাম এটা মোটিভেশনের জন্য অনেক কিছু বলা যায়। আল্লাহ, মাহফুজুর রহমানকে নিয়ে এত রকম মজার ট্রল করে মানুষ, তারপরেও সে কিভাবে একের পর এক গান বানিয়ে যাচ্ছে। আবার বলে দেশ বিদেশে ঘুরতে গেছে। হ্যাঁ আল্লাহ, পুরা হচ্ছে মানে আপনি কি বলেন, তার এক একটা গান রেকর্ডিং এর জন্য, তার ওয়াইফের রিভা রহমানের গান রেকর্ডিং এর জন্য মিনিমাম তো হচ্ছে 7টা-10টা দেশে চলে যায়, পৃথিবীর বিভিন্ন সুন্দর সুন্দর দেশে হ্যাঁ গিয়ে। ম্যাম, পিছনে দেখলেই কিন্তু ম্যাম এডিট করে লাভ, পিছনে ব্যাকগ্রাউন্ড ম্যাম এডিট করা। না আমরা শুনেছি এটা, যে এটা এডিট করা এখন হয়তো হতে পারে, বাট আমরা কিন্তু এরকম শুনতাম আগে যে ও নাকি আসলেই একটা রিয়েলি একটা গানকে ইয়ে করার জন্য ওরা 7টা-10টা দেশে চলে যাচ্ছে। কারণ ওদের তো টাকার কোনো অভাব নেই বাবা, সমস্যা নাই তো, বুঝছেন? আমাদের দিনাজপুরের গর্ব ম্যাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ বুকের ভিতর হাহাকার করে। মাশাআল্লাহ। কি রাফিদের কি গ্রামের বাড়ি দিনাজপুর? রাফিদদের গর্ব? জি ম্যাম। বাহ, আসলেই তো মনে রাখার মতো। অস্কার পেয়ে যাবে দেখবেন, ধৈর্যের জন্য উনি অবশ্যই একদিন অস্কার পাবে। ম্যাম দিনাজপুরবাসী ভাবতেছে ম্যাম চাঁদা দিয়ে মানে অস্কার দিবে আর কি, চাঁদা তুলে। আসলে উনি চুল কাটার জন্য অস্কার পাবে ম্যাম, আচ্ছা ধৈর্যের জন্য না। চুল কাটার জন্য এরকম বাটি ছাড়া চুল। ম্যাম অস্কার আমাদের না, নিজের চুল নিজে কাটে ম্যাম। ম্যাম অস্কার আমাদের ভাবা উচিত যে আমরা তার গান ধৈর্য ধরে শুনতে পাচ্ছি। ওই চুলের কাট ম্যাম ছোটবেলায় দিত ম্যাম, নাপিত মাঝখানে বাটি বসাই দিয়ে চারপাশে আর কি ফুর দিয়ে ইয়ে করে দিত। পুরা আমি তো এটাই বললাম, একদমই তো পুরো বাটি ছাড়। জি ম্যাম, উনি নিজে বলছে যে উনি কখনো সেলুনে যায় না, ওনার চুল উনি নিজে কাটে। কিচ্ছু তাই মানে একটা বাটি বসে পরে কাইটা ফাটায়। হ্যাঁ আসলেই তো তাই। আর চুল দেখলে তো এটাই বোঝা যায় যে সে বাটি বসিয়ে চুল আসলে কাটে। হাত পিছনে যায় কেমনে তাহলে? তার বউ আছে না? হ্যাঁ তারা জিজ্ঞেস করে গা। ওকে, আমরা মনে হয় অনেকক্ষণই গল্প করলাম, এবার কি আমরা পড়া ফেরত যেতে পারি? জি ম্যাম আসতে পারি। আসতে পারি, ওকে ফাইন, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা একটু গল্প করে নিলাম, আমরা প্রতিদিনই এরকম করব, কিছুক্ষণ পড়ার পরে আবার নিজেরা একটু গল্প টল্প করে নিজেরা রিফ্রেশ হয়ে আবার নেক্সট কোয়েশ্চেনে যাব, ঠিক আছে? যেন আমার মাথা, আমাদের ব্রেইনটা আবার ফ্রেশ ভাবে কাজ করে। ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম, অবশ্যই আমাদের কি ম্যাম ম্যাথ টাইপের কিছু থাকবে? অবশ্যই নাকি ম্যাথ টাইপের থাকবে, মানে কি বেশি তো ম্যাথ। আমাদের তো এখন জাস্ট আমরা ফার্স্ট চ্যাপ্টার পড়ছি বলে কিছু থিওরি পড়ছি, থিওরিটা পড়ে তারপরে তো ম্যাথটা শুরু করতে হবে। কারণ আপনি যদি থিওরিটা কিছু না বোঝেন তাহলে তো আপনি ম্যাথ করতে পারবেন না। ওকে, এই জন্য আমাদের কিছু থিওরি পড়ে নিচ্ছি, বাট আমাদের এই কোর্সে তো ম্যাক্সিমামই ম্যাথ থাকবে, থিওরি পরিমাণ অল্প। বোঝা গেল কথা? ঠিক আছে। বাট যেহেতু আপনি মনে করেন অ্যাকাউন্টিং একটা কোর্স পড়ছেন, সেই কোর্সটা মানে অ্যাকাউন্টিং জিনিসটা কি বা কারা এটা ইউজ করবে, এটার ইয়েটা কি, মানে প্রয়োজনীয়তাটা কি, এই জিনিসটা আপনি কেন অ্যাকাউন্টিং করছেন সেটা আপনার একটু জানতে হবে না, বা এটার ইউজটা কোথায় হচ্ছে এই জিনিসগুলো আপনার জানতে হবে না। এই জিনিসগুলো আপনাদেরকে আমি বেসিক জিনিসগুলো জানানোর চেষ্টা করছি, ঠিক আছে? এরপর তো আমরা ম্যাথেই চলে যাবো, যে কিভাবে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে গিয়ে কি কি করবো। হ্যাঁ বলেন। আমাদের একটু স্লাইড দেখে পড়ালে ভালো হইতো। হ্যাঁ, তো এই যে স্লাইড তো আবার একটু আগে যে কোয়েশ্চেনটা পড়লাম ওটা তো স্লাইড থেকেই পড়ালাম, এই যে পেজ থেকে। তো এটাই মানে স্লাইড বলতে আমার হাতের লেখাটা, এখানে কি দেখতে পান না আপনারা? কি বুঝতে পারেন না হাতের লেখাটা? স্ক্রিন শেয়ার তো মনে হয় আমার স্ক্রিন শেয়ার হয়নি, দিচ্ছি আমার না ম্যাডাম, একটু হয় নাই। আর হচ্ছে ম্যাম আমার অন্য সেকশনের একটা স্লাইড আছে আর কি, সেটা দিব কি নাকি ওইটাই চলবে? আচ্ছা, আমি কি স্ক্রিনটা শেয়ার করিনি এখন পর্যন্ত? না ম্যাম। নো ম্যাম। ও আপনারা বলবেন না রে বাবা, আমি স্ক্রিন শেয়ারটা কখন বন্ধ হয়ে গেছিল? আমি তো স্ক্রিন শেয়ার ম্যাম করেছি। আপনি বলছেন স্লাইড বানাবেন, আমরা ভেবেছিলাম মনে হয় বানানো হয়নি তার জন্য। পরে দিব। ওরে আল্লাহ, আমি তো এতক্ষণ তো আপনাদেরকে স্লাইড শেয়ার, মানে আমার তো ওই যে হাতে লেখা পেজগুলো শেয়ার করেই তো আমি পড়াচ্ছিলাম। আপনারা আমাকে বলবেন না? একবার বলছিলাম। সরি ডিয়ার, আমি হচ্ছে গিয়ে আমি বুঝিয়ে নেই, আমার মনেই আপনাদের সাথে কথা বলতে বলতে শুরু করে ফেলেছিলাম, তো আমি তো স্ক্রিন থেকেই পড়াচ্ছি। এই যে দেখেন, আমি বুককিপিং এবং অ্যাকাউন্টিং এর মধ্যে যে ডিফারেন্সটা পড়াচ্ছিলাম না, দেখেন আমি কোথা থেকে পড়িয়েছি। এই যে দেখেন, এই কোয়েশ্চেনটা আমি পড়িয়েছি। দাঁড়ান আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এই কোয়েশ্চেনটা এতক্ষণ পড়াচ্ছিলাম, কিন্তু আমার স্ক্রিন মানে আমার ইয়ে থেকেই, শীট থেকেই পড়াচ্ছিলাম। এই যে এই কোয়েশ্চেনটা এতক্ষণ পড়িয়েছি। ম্যাম এই পিডিএফটা একটু আমাদের দেয়া যাবে কি এখন? এখনই দিয়ে দিব?
আচ্ছা এটা আমার তো একটু দিলে ভালো হয়। হ্যাঁ আমি দিয়ে দিব। কমেন্ট আচ্ছা এখন আমি কিভাবে দিব পিডিএফটা এই মুহূর্তে? ধরেন আপনাদের ইয়েতে তো আমার ড্রাইভের লিংকটা একটু কমেন্ট সেকশনে দিলে হয়। আচ্ছা এটা তো আমার ধরেন এটা তো আমার এই যে থ্রি ডট মেনুতে ম্যাডাম একটু চাপ দেন, ডান পাশে থ্রি ডট মেনু প্রিন্টের এই যে- পাশে। ম্যাম গুগল ক্লাসরুমেও দিলে হ্যাঁ, হয়। এখানে- আচ্ছা ওপেন ইন নিউ উইন্ডো আচ্ছা করলাম। এখান ম্যাম থেকে ক্লাসরুমে দিলেই তো ভালো হয়। আমি দিব হ্যাঁ ক্লাসরুমে দিব। সবাই পায়। আচ্ছা এখন একটু দিলে আচ্ছা ঠিক আছে বলেন কোথায় দিব সেটা বলেন। এখান থেকে শেয়ার অপশন আছে। আসবে করলাম শেয়ার। আচ্ছা এটা কি হচ্ছে গিয়ে আমি ইয়ে করে ফেলবো বিএলসি তে দিব Copy link নাকি? করে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি কপি লিংক করে কি আমি বিএলসি তে দিয়ে দিব? ইচ্ছা ম্যাম এইখানে কমেন্ট সেকশনে দিলেও হবে, এট লিস্ট নামাই নিতাম। আচ্ছা ঠিক আছে এনিওয়ান উইথ দ্য লিংক টু করে দিলাম। হ্যাঁ দিচ্ছি আমি ভিডিওটাকে এডিট যেন করতে পারেন আপনারা সেটাও দিয়ে দিলাম। আচ্ছা দিলাম এরপর কপি করে হ্যাঁ। এই কপিটা হচ্ছে আমি এখন আপনাদের ইয়েতেই দিয়ে দিই মিটেই দিয়ে দিই তাই না? আচ্ছা জি এখান থেকে আপনারা দেখে নেন। ওকে আপনারা দেখে নেন। থ্যাংক ইউ। ওকে ঠিক আছে আপনারা আমাকে বলবেন না আমি এতক্ষণ ধরে আমি তো এই পেজ ওপেন করে পড়াচ্ছিলাম মানে যে স্ক্রিন শেয়ার হয়নি আপনারা বলবেন না আমি বুঝিয়ে নাই। ওকে মিশু বইলো হ্যাঁ ওকে থ্যাংক ইউ। মিশুকে বলেছে মিশু আপনি হচ্ছে এরপরে আমাকে মনে করিয়ে দিবেন ম্যামকে মনে করিয়ে দিবে যে আমার স্ক্রিনটা হচ্ছে গিয়ে শেয়ার করা হয়নি। ওকে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি এখন আপনাদেরকে লিংকটা দিয়ে দিয়েছি আমি এখন নেক্সট কোয়েশ্চেনটা নিয়ে আলাপ করব বলছিলাম হোয়াট ইজ ইথিক্স এন্ড Ma'am, হোয়াই ইট ইজ কল্ড শুধু- প্রফেশনাল। হ্যাঁ বলেন। ম্যাম শুধু একটা পেজ দিয়েছেন? আমি তো পুরোটাতে একসঙ্গেই থাকার কথা ছিল পুরোটা কি যায়নি শুধু একটা পেজই গিয়েছে? আমার কাছে তো একটাই পেয়েছি বাকিটা ম্যাম একটা পেজে আসছে। আচ্ছা আচ্ছা তাহলে বোধহয় ওই শুধু একটা পেজটা page যে দিয়েছি। ওপেন করা ছিল আমি কি তাহলে এটাও দিয়ে দিব এই পেজটা যেটা এখন করাচ্ছি এটাও দিয়ে দিতে হবে? ম্যাম তাহলে ম্যাম এখন ঝামেলা করার দরকার নাই তাই আপনি ক্লাস এখন থাক, শেষে পরে ম্যাম দিন। পুরোটা হচ্ছে হ্যাঁ, দিয়ে দিন আমিও ওই তো দিন। সেটাই বলতে চাচ্ছিলাম ঠিক আছে হোয়াটসঅ্যাপ তাহলে গ্রুপে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বা আমি ধরেন যদি এটা গুগল ক্লাসরুমে বা বিএলসি তে দিয়ে দিলাম ঠিক আছে জি, ma'am. যে পেজগুলো তো আছে আমি সবগুলোকে হচ্ছে ইয়েতে দিয়ে দিব না বিএলসি বা গুগল ক্লাসরুমে দিয়ে দিব না। আচ্ছা জি ম্যাম Okay, ওইটাই আমি- বেশি ভালো হয়। ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি। ওকে আমাদের নেক্সট কোয়েশ্চেন দেখেন আমরা প্রথমে বলেছি হোয়াট ইজ ইথিক্স একটু দেখেন ইথিক্স কে যদি আমরা ডিফাইন করতে চাই এভাবে বলতে পারি ইথিক্স ইজ দ্য স্ট্যান্ডার্ডস অফ কন্ডাক্ট বাই হুইচ one's actions are just as right or wrong, honest or dishonest, fair or unfair. তার মানে ইথিক্স হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ডস অফ কন্ডাক্ট মানে আচরণের নীতিমালা যেটা জাজ করবে একটা কাজ কি সঠিক না ভুল ফেয়ার আর আনফেয়ার তারপর অনেস্ট আর ডিসঅনেস্ট এই জিনিসগুলোকে জাজ করবে ঠিক আছে তার মানে এথিক্স হচ্ছে আমার সেই আচরণের নীতিমালা এটা আমরা পেলাম ডেফিনেশনটা তার মানে এখন আমরা যদি বলি যে ইথিক্যাল অ্যাক্টস এর এক্সাম্পল বা আনইথিক্যাল অ্যাক্টস এর এক্সাম্পল আপনারা কি বলবেন বলেন তো আমাকে একটু নিজের মতো করে একটু বুঝিয়ে বলেন তো আমরা ইথিক্স বিষয়টা সবাই বুঝি ঠিক আছে তো আমাকে একটু কেউ বলবেন যে ইথিক্যাল অ্যাক্টের এক্সাম্পল কেমন হতে পারে আনইথিক্যাল অ্যাক্টের এক্সাম্পল কি হতে পারে এরপর আমি আমার অ্যাকাউন্টিং এর পার্সপেক্টিভ থেকে ইথিক্যাল অ্যাক্ট বলতে কি বোঝাচ্ছি এবং কেন অ্যাকাউন্টিং এর জন্য মানে অ্যাকাউন্টিং প্রফেশনালদের জন্য ইথিক্সটা খুবই ইম্পর্ট্যান্ট সেটাও আমি বলবো আপনারা আমাকে সিম্পলি একটু বলেন তো যে আমরা মানে ইথিক্সটাকে কিভাবে মানে এক্সাম্পল দিতে পারি ইথিক্যাল অ্যাক্টের বা আনইথিক্যাল অ্যাক্টের বলবেন কেউ কিছু বলতে পারবেন ম্যাম ইথিক্স মানে তো হচ্ছে নীতি হ্যাঁ বা নৈতিকতা নৈতিক যে বিষয়গুলো নৈতিকতার যে বিষয়গুলো সেগুলোই হ্যাঁ। হচ্ছে ইথিক্স হ্যাঁ। তো আমাদের যে জিনিসগুলো নীতিগত দিক থেকে হচ্ছে একসেপ্টেবল সেগুলো হচ্ছে ইথিক্যাল অ্যাক্ট আর যে অ্যাক্টগুলো হচ্ছে মানে নৈতিকতার দিক থেকে আনএক্সেপ্টেবল সেগুলো হচ্ছে হ্যাঁ তাহলে একটু এক্সাম্পল দেওয়া যায় না বিষয়টাকে এক্সাম্পল দেওয়া যায় না যেমন এরকম তো ম্যাম অসংখ্য এক্সাম্পল আছে দুই একটা এক্সাম্পল একটু বলতে পারবেন না যেমন ম্যাম ঘুষ খাওয়া এটা হচ্ছে যেমন এই যে আনএথিক্যাল কিছুদিন অ্যাক্ট আগে ভেরি গুড এক্সাম্পল ঘুষ তারপরে খেয়ে ম্যাম হচ্ছে তারপর তারপরে আমরা এবারে ধর্মীয় নির্বাচন। আদেশ পালন করা এটা একটা ইথিক্যাল অ্যাক্ট এটা ইথিক্যাল অ্যাক্ট
এটাকে আসলে শোনাটা ইথিক্যাল আপনি বলতে চাচ্ছেন, বাট ইথিক্স বলতে আমরা আসলে এটার থেকেও কোনো অ্যাক্টিভিটি করাটাকে এটাকে আসলে আমরা ইথিক্স এর এক্সাম্পল হিসেবে মনে হয় বলতে পারি না গুরুজনদের কথাটা শোনা লাগে। এটা ইথিক্স এর মধ্যে পড়ে না। নৈতিকতাটা হচ্ছে একটু অন্যরকম জিনিস। ধরেন আপনি যেমন বললেন ঘুষ খাওয়াটা, হ্যাঁ, তারপর মনে করেন আপনি ইথিক্স এর এক্সাম্পল যদি দিতে চান, এই যে ধরেন আমরা এখন দেখতে পাচ্ছি টিভিতে কয়েকদিন ধরে পেঁয়াজের দাম ভয়ঙ্কর পরিমাণ বাড়ছে। এখানে আমি এই ঘটনাটাকে এক্সাম্পল হিসেবে কিন্তু আনতে পারি ইথিক্স এর ক্ষেত্রে, যে যেসব মজুদদাররা কি করেছে, হয়তো কয়দিন আগে 40 টাকা করে পেঁয়াজগুলো কিনে রেখেছিল বা 30 টাকা করে কিনে রেখেছিল, বাট এখন আমাদের কাছে 70-80 টাকা করে বিক্রি করছে। এটাও কিন্তু তাদের জন্য একটা আনইথিক্যাল অ্যাক্ট। বোঝা যাচ্ছে? দ্যাট মিনস খেয়াল করবেন, ইথিক্যাল অ্যাক্ট বলতে আমরা আসলে ইথিক্স বলতে আমরা এটা বোঝাচ্ছি যে আমার কাজের দ্বারা আমি সেই কাজগুলোকে ইথিক্যাল বলবো যে আমার কাজের দ্বারা যদি কেউ যদি ক্ষতিগ্রস্ত না হয়, সেটা হচ্ছে আমি বলবো যে আমার জন্য এটা হচ্ছে একটা ইথিক্যাল অ্যাক্ট। দ্যাট ইজ আপনি একজন এমপ্লয়ি, আপনার কাছে কেউ একটা কাজের জন্য গেল, আপনি ঘুষ ছাড়াই তাকে কাজটা করে দিলেন। তার মানে আপনি কোনো ধরনের এক্সট্রা বেনিফিট না নিয়ে যখন তার কাছ থেকে তাকে আপনি কাজটা করে দিচ্ছেন, সেটা কিন্তু তার মানে এটা হচ্ছে আমি যদি বলি এটা একটা ইথিক্যাল অ্যাক্টের এক্সাম্পল। আপনি সঠিকভাবে নিয়ম মেনে, যেহেতু গভর্নমেন্ট আপনাকে, ধরেন আপনি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, আপনাকে গভর্নমেন্ট স্যালারি দিচ্ছে, তার বিনিময়ে আপনি কি করলেন, কেউ একজন এমপ্লয়ি আপনার কাছে গিয়ে আপনার কাছে একটা কাজের জন্য গেল, আপনি তাকে কাজটা করে দিলেন। তার মানে আপনি ইথিক্যালি আপনার প্রফেশনে আপনার কাজটা করছেন। কিন্তু আপনি যখন ঘুষ নিয়ে কাজটা করছেন তখন কিন্তু আপনি আনইথিক্যাল পিপল হয়ে গেলেন, কারণ আপনি তখন কিন্তু আর নৈতিকতা মেনটেন করে আপনি কাজটা করলেন না। আপনি স্যালারি পাচ্ছেন গভর্নমেন্টের কাছ থেকে, তারপরে আপনি কি করলেন, এক্সট্রা টাকা পাওয়ার লোভে এবং টাকার বিনিময়ে আপনি যখন কাজটা করছেন। তেমনি ভাবে যেসব মজুদদাররা অল্প টাকা একটা কিছু কিনে অনেক গুণ, হয়তো ধরেন আপনি একটা জিনিস কিনেছে 20 টাকা করে কেজি, হয়তো সেটা 80 টাকা 100 টাকা করে কেজি বিক্রি করছে। এই যে আপনার অতিরিক্ত পরিমাণ প্রাইস চার্জ করে তারা যখন অতিরিক্ত প্রাইসে তারা যখন ভোক্তাদের কাছে প্রোডাক্টটা বিক্রি করছে, সেটা কি তার জন্য কি অনেক কষ্টের কারণ হয়ে যাচ্ছে না? তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে না? সো এই যে যে কাজটা তারা করছে মজুদদাররা, এটাও কিন্তু একটা আনইথিক্যাল অ্যাক্ট। কারণ আপনার কাজের দ্বারা একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে সাফারার হচ্ছে, কষ্ট পাচ্ছে। সো এই কাজটাও কিন্তু একটা আনইথিক্যাল অ্যাক্ট। ইভেন আপনি যদি আপনার স্টুডেন্ট লাইফে যদি কেউ আনফেয়ার মিনসের সুযোগ নেন, এটাও কিন্তু একটা আনইথিক্যাল অ্যাক্ট। ঠিক আছে? এটাও কিন্তু আপনার জন্য একটা আনইথিক্যাল অ্যাক্ট, কারণ আপনি নৈতিকতা মেনটেন করছেন না। আপনি সঠিকভাবে স্টুডেন্ট হিসেবে আপনার উচিত ছিল কি, পড়ালেখাটা ঠিক মতো করে সেই কি যেন বলে, ঠিক মতো পড়ালেখাটা করে আপনার কারোর কাছ থেকে কিছু না দেখে, কপি না করে এক্সাম দেয়া। বাট আপনি কি করছেন, এক্সামের সময় বন্ধুদের সাথে দেখাদেখি করে কপি করে এক্সামটা দিচ্ছেন। তো আপনিও কিন্তু একজন আনইথিক্যাল পার্সন হিসেবেই আপনাকেও কিন্তু ট্রিট করা হবে, কারণ আপনি নৈতিকতা মেনটেন করছেন না। আপনি যখন দেখাচ্ছেন যে আপনার সিজিপিএ হচ্ছে 3.78 এরকম একটা কিছু, কিন্তু আসলে কিন্তু যদি আপনাকে কোয়েশ্চেন করা হয় আপনি অনেক কিছুই বলতে পারবেন না, কারণ আপনি হয়তো বন্ধুর কাছ থেকে হেল্প নিয়ে এই কাজটা করেছেন। ঠিক আছে? সো আমি কিছু ইথিক্যাল এবং আনইথিক্যাল অ্যাক্টের এক্সাম্পল বললাম। এবার আমি একটু বলবো যে কেন ইথিক্সটা প্রফেশনাল লাইফে মেনটেন করাটা জরুরি। দেখেন, প্রথমে আমি একটা প্যারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, wherever you make your career, whether in accounting, marketing, finance, management, government or elsewhere, your actions may affect other people. আপনি যে কোনো প্রফেশনেই যান না কেন, আপনার কাজটা অন্য মানুষদেরকে ইফেক্ট করতে পারে। দ্যাট মিনস এটা পজিটিভ এবং নেগেটিভ ভাবেই করতে পারে, যে কোনো ভাবেই করতে পারে। সো যেহেতু আপনার কাজ, আপনি যখন কোনো একটা প্রফেশনে থাকেন, আপনার কাজটা অন্য পিপলদের ইফেক্ট করে, এই কারণেই বলা হচ্ছে যে কোনো প্রফেশনে আপনি যদি থাকেন, ইথিক্স মেনটেন করাটা অনেক বেশি জরুরি। বোঝা গেল? হ্যালো? জি ম্যাম। এই কারণেই আপনি যে কোনো প্রফেশনে থাকেন না কেন, হতে পারে আপনি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, হতে পারে আপনি একজন ব্যাংকার, হতে পারে আপনি একজন ইঞ্জিনিয়ার, কিন্তু আপনার একটা ডিসিশনের কারণে অনেক মানুষ কিন্তু ইফেক্টেড হতে পারে। যেমন ধরেন আমরা সবাই জানি যে ওই যে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থাকে, তাদের অনেকের কিসের কারণে সে হয়তো এমন একটা ওই যে ইলেকট্রিক্যাল ইসের জন্য, যে আমাদের বলি না যে খাম্বা লাগায় যে বিভিন্ন জায়গায়, ধরেন এরকম বিভিন্ন এলাকায় খাম্বা লাগানো হবে। এখন আপনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে এমন কিছু আপনি জানেন যে এই খাম্বাগুলোকে ভালো করে তাদের
খুব ভালোভাবে এই জিনিসগুলো তৈরি করা হয়নি, এবং ওখানে যে খাম্বাগুলোতে তারগুলো লাগানো হবে সেখানে যে কোনো সময় হয়তো সেখানে ধরেন যেভাবে টাকা খরচ করে এই জিনিসগুলো তৈরি করা উচিত ছিল, বা ধরেন আপনি একজন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, আপনি জানেন যে ওরা যে কনস্ট্রাকশনে রাস্তাটা তৈরি করতে গিয়ে বাস দিয়ে বিল্ডিং, হ্যাঁ বিল্ডিং, ইয়েস, বাস দিয়ে যে ভালো কথা বলেছেন, ভালো কথা বলেছেন। তারপর রাস্তাগুলো তৈরি করছে, যেখানে পাথর দিয়ে রাস্তা তৈরি করার কথা ছিল তারা ইট দিয়ে রাস্তা তৈরি করছে। 6 মাস যেতে না যেতে, 2-3 মাস যেতে না যেতে সে রাস্তা ভেঙে আপনার হচ্ছে গিয়ে সেখানে অনেক সময় ট্রাক পর্যন্ত উল্টে যাচ্ছে, রিক্সা তো আর কি বলবো। তো এই যে ঘটনাগুলো খেয়াল করেন, এশিয়ান হাইওয়ে গুলো মানে উদ্বোধন করার আগেই ভেঙে যাচ্ছে। হ্যাঁ আমি এটাই বলতে চাচ্ছি যে দেখেন এই পিপলদের বিভিন্ন প্রফেশনাল লাইফের এই মানুষগুলো আনইথিক্যাল বলে আমরা সাধারণ মানুষরা কত ধরনের কত ভাবে সাফারার হচ্ছি। বুঝা গেল বিষয়টা? আমরা ছাত্ররাও সাফার, ম্যাডাম আমরা ছাত্ররাও সাফার হচ্ছি ম্যাডাম। কিভাবে? এই যে ভার্সিটির অনলাইনে পড়াইতেছে অথচ এত পেমেন্ট নিতেছে। তো সেটা হচ্ছে এই জন্য যে আপনাদের কাছ থেকে আপনারা তো অনেককেই তো হচ্ছে আমাদের টোটাল লাস্ট মান্থ সেমিস্টারে কত, আমরা তো অনেক স্টুডেন্টদেরকে তো আবার ওয়েবারও দেওয়া হয়েছে, তো তারা তো কিছুটা তো ছাড়ও পাচ্ছে। ম্যাডাম দেখলাম কোটিপতি দেখলাম ওগুলা ম্যাডাম 40% ওয়েবার দিয়ে রেখে দিছিল বর্তমান। এবার কি করে আল্লাহ জানে। তাই জি ম্যাডাম, কিভাবে হিসাব করছে আল্লাহ জানে। আচ্ছা ওরা হয়তো এমন ভাবে কিছু জানিয়েছে বলেছে যে কারণে ইউনিভার্সিটি হয়তো প্লিজড হয়ে গেছে। তো আপনাদের যাদের আসলেই রিয়েলি দরকার, আপনারা এমন ভাবে কথা লিখবেন, আপনারা আপনাদের ফিনান্সিয়াল অবস্থাটা এমন ভাবে তুলে ধরবেন যেন ইউনিভার্সিটি আপনাদেরকে ওয়েবারটা না দিয়ে কোনোভাবে থাকতেই পারে। ম্যাডাম অবশ্যই একটা ফর্মের ভিতরে কত আর কাকুতি মিনতি করা যায় স্যার। আহারে না, আমি আসলে এই কথাটা না কয়েকজনের কাছ থেকেই শুনেছি যে কিছু কিছু যারা আসলে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, এবং আমার খুব অবাক লাগে যে যারা এতটা ফাইন্যান্সিয়ালি সলভেন্ট তাদের আসলে কি এই ওয়েবারের জন্য অ্যাপ্লাইটা করা উচিত ছিল? আসলেই যারা রিয়েলি অনেক ভালো সলভেন্ট, বাট অনেকেই তো আমাদের মধ্যে আছে যারা আসলে অনেক নিডি, যাদের দরকার, তো তাদেরকেই কি আসলে সুযোগটা আগে দেওয়া উচিত ছিল না? মিসকিনদের এই এক সমস্যা আমি বলতে পারে না, কিন্তু প্রয়োজন হয়। আহারে আসলে ম্যাম এটা কিন্তু আমাদের বলতে হবে বাবা, বলতে হবে তো, বলতে হবে বাবা। এইভাবে জাজ করা আসলে ম্যাম অনেক কমপ্লেক্স। ম্যাম পরবর্তীতে ইয়াও করছিল অনেকেই, ঠিক আছে, মানে যে জায়গায় আর কি মেসেজ মেইল করার কথা ছিল উনি বলছে আপনার অ্যাডভাইজারের সঙ্গে কথা বলেন। অ্যাডভাইজারে বলছি অ্যাডভাইজার আমরা কিছু এটা আমার কোনো হাত নাই, কি করবো পরে আর। না আসলে কি আমি আপনাদেরকে বলি এখানে একটা বিষয়, এটা হচ্ছে আসলে কিন্তু অ্যাডভাইজারদের জাস্ট কি করার থাকে এখানে জানেন, আপনারা যখন ওয়েবারের জন্য অ্যাপ্লাই করেন ডিপার্টমেন্ট আপনাদের সেই অ্যাপ্লিকেশন গুলোকে সর্ট আউট করে যেটা তাদের মনে হয় যে এদেরকে দেয়া দরকার সেই ইয়েগুলো মেইলগুলো বা সেই ইনফরমেশনগুলো আমাদের অ্যাডভাইজারদের কাছে পাঠিয়ে দেয়, এবং আমরা তখন তাদেরকে রিকমেন্ড করি। ঠিক আছে, যে ধরেন আমি যখন আমাদের কাছে এই অ্যাপ্লিকেশনটা আসে তখন আমরা কি করি, তাকে ফোন করি এবং তার কাছ থেকে অবস্থাটা জেনে নেই যে আসলে তার ফিনান্সিয়াল পজিশনটা কেমন। সেটা কিন্তু আমরা অ্যাজ অ্যান অ্যাডভাইজার আমরা কিন্তু তখন তাদের সাথে কথা বলি, এবং কথা বলে যখন বুঝতে পারি যে আসলে তার অবস্থাটা কিরকম খারাপ, আমি সেইভাবেই কিন্তু ওয়েবারের পার্সেন্টেজটা রিকমেন্ড করি। এখন আমি জানি না যে ধরেন কেউ যদি কোনো স্টুডেন্ট যদি মিথ্যা বলে অ্যাডভাইজারকে হচ্ছে প্লিজ করে থাকে, তারা হয়তো এমন ভাবেই হয়তো সে কিছু বলেছে যাতে করে অ্যাডভাইজার হয়তো মনে করেছে যে আসলে ওকে তো হচ্ছে অনেক বেশি ওয়েবার দেওয়া উচিত। আই থিঙ্ক এরকম কিছুই ঘটেছে, আদারওয়াইজ তো ধরেন আমরা কিন্তু আমি আমার নিজের দিক থেকে বলছি, আমি যখন প্রত্যেকটা স্টুডেন্টকে যাকেই আমি ওয়েবারের কথা মানে তার জন্য রিকমেন্ড করেছি আমি কিন্তু প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলেছি। আমি জেনে নিয়েছি যে আপনার আসলে কি অবস্থা, আপনার ফ্যামিলিতে আর্নিং পার্সন কারা ছিল, কে ছিল, তার কি আর্নিংটা কি এখন বন্ধ হয়ে গেছে নাকি কমে গেছে, সমস্যাটা কি ধরনের আপনি ফেস করছেন। আমি প্রত্যেকের সাথে কিন্তু এইভাবে কথা বলে তারপর তাকে ওয়েবার পার্সেন্টেজটা আমি ডিসাইড করেছিলাম। আমি জানি না এখন অন্য অনেক টিচাররাই কি করেছেন, বাট আমার ক্ষেত্রে কিন্তু এটাই হচ্ছে করেছি, এবং আমরা জানতাম যে ম্যাক্সিমাম টিচারদের এটাই করার কথা। ঠিক আছে, কিন্তু আসলে যারা অনেক রিচ, আপনারা যারা বললেন যে অনেক রিচ কিন্তু তারপরে তারা ওয়েবার পেল, নিশ্চয়ই তারা ওইভাবেই অ্যাপ্লাই করেছে, বা তারা হয়তো তাদের অ্যাডভাইজারকে এমন ভাবেই বলেছে যে আসলে তারা অনেক খারাপ আছে। ঠিক আছে, আমি কি বলবো বলেন, এই ক্ষেত্রে তো আসলে কিছু বলার থাকে না। ম্যাম অল্প তো না, 70% পুরা। আল্লাহ রে, 70-60%। হাই কি এবার তো ম্যাম ফিক্সড করে দিছে 15%। হ্যাঁ ম্যাম এবার দিচ্ছে 10% ম্যাম। 50,000 টাকার যদি 10% হয় 5,000 টাকা। এই 5,000 টাকা আমি যদি 45,000 টাকা দিতে পারি 5,000 টাকাও দিতে পারবো ম্যাম।
এখন এটা যেমন বলছেন, আবার অনেকে তো মনে করে যে এইটুকু ব্যবহার পেলেও তার একটু ভালো হয়, এটা অনেকেই মনে করে, আসলে যার যার চিন্তাটা এটাই যারা different। নাই মামা থেকে ম্যাম হ্যাঁ, 5,000 টাকা তো ম্যাম কক্সবাজার ঘুরতে যাওয়া যাবে না। বুঝছেন? দেখেন কিন্তু সব আসলে মোস্ট অফ দা ম্যাম পোলাপানের এটাই প্ল্যান থাকে ওয়েবারের টাকা দিয়ে ঘুরতে যায়। বাহ 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 বাহ। ম্যাম বেগম রোকেয়ার কথাটা বলতে হয় ম্যাম, পাছায় জোটে না তেনা, তারপরে কি যেন একটা বলে না, ভুলে গেছি, সেই অবস্থা। চাষার ওকে, দুঃখ। হ্যাঁ ওই আর কি। আচ্ছা ম্যাম আজকে প্রেজেন্ট আমাদের হ্যাঁ। কিভাবে নেওয়া হবে? দিব, আমি তো আমার পড়ানোটা তো একটু বাকি রইলো, আপনারা তো আমাকে কথায় ম্যাম নিয়ে গেলেন। ডাক্তার আমি দেখাতে যাবো ম্যাম। আচ্ছা ঠিক তার আছে, জন্য আর এই যে আরেকটুখানি এই যে আমার একটা বিষয় একটুখানি বলে নিই, সেটা হচ্ছে আমি তো এতক্ষণ জেনারেলি সাধারণ যে কোনো মানুষের জন্য ইথিক্স বলতে আমরা কি বোঝাচ্ছি এবং ইথিক্যাল অ্যাক্ট এবং আনইথিক্যাল অ্যাক্টের এক্সাম্পল গুলো বলছিলাম। এখন আমি একটু জাস্ট লাস্টে এতটুকু বলবো যে আমার অ্যাকাউন্টিং প্রফেশনালদের জন্য ইথিক্সটা কেন ইম্পর্টেন্ট। একটু মনে রাখবেন, আমি আপনাদেরকে এরকম কথা বলেছিলাম যে অ্যাকাউন্টিং এ সিএ প্রফেশনের নাম শুনেছেন তো আপনারা নিশ্চয়ই, সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট বা সিএ নামে আমাদের অ্যাকাউন্টিং যারা অ্যাকাউন্টিং নিয়ে যারা পড়ালেখা করে তাদের জন্য একটা প্রফেশন হচ্ছে গিয়ে সিএ। এখন এই সিএ বা সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টদের কাজ হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অডিট করে ভেরিফাই করা। ওই যে আমি বলেছিলাম যে অ্যানুয়াল রিপোর্ট বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেটা আমরা পাবলিকদের জন্য, জেনারেল পিপলের জন্য পাবলিশ করে দেই, এই যে পাবলিশটা করি, এটা পাবলিশ করার আগে কিন্তু সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টরা সেটাকে ভেরিফাই করে বা অডিট করে, ঠিক আছে, চেক করে বলে যে এইখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেটা কিন্তু ট্রু ইনফরমেশন। সেখানে হয়তো 5% ইনফরমেশন মিসলিডিং হতে পারে, মিসরিপ্রেজেন্টেশন থাকতে পারে, বাট বাকিগুলো কিন্তু বাকি ইনফরমেশন সঠিক, এরকম একটা তারা হচ্ছে গিয়ে কি করে, কি বলবো, রিকমেন্ড করে যে এই ইনফরমেশন গুলো সঠিক। এই রিকমেন্ডেশনের উপর বেস করেই কিন্তু ইউজাররা সেই ফিনান্সিয়াল স্টেটমেন্টের ইনফরমেশনের উপর বেস করেই ডিসিশনটা মেক করে। এবং সাধারণত সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টরা যেহেতু ওই ধরনেরই এডুকেশনালি সাউন্ড থাকে, তাদের ওই সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট হতে গিয়ে বা সিএ হতে গিয়ে তাদেরকে এইভাবেই তাদেরকে জিনিসগুলো শিখে আসতে হয়, তারা চাইলেই সেটা অডিট করতে পারে, বুঝতে পারে যে এখানে ইনফরমেশনগুলো মিসরিপ্রেজেন্টেড হয়েছে কি হয়নি। তো আমরা যেটা বলতে চাচ্ছি যে যেহেতু আমাদের অ্যাকাউন্টিং প্রফেশনালরা এই অডিট বা ভেরিফিকেশনের কাজটা করে থাকে, যেই ভেরিফাইড ইনফরমেশনের উপর বেস করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন ধরনের ডিসিশন মেক করে থাকে। তো এই কারণে বলা হয়ে থাকে আপনি যদি অ্যাকাউন্টিং প্রফেশনাল হয়ে থাকেন, দ্যাট ইজ আপনি যদি এই ধরনের কোনো প্রফেশনে আপনি বিলং করেন, তাহলে অবশ্যই আপনার জন্য ইথিক্যাল হওয়াটা অনেক বেশি জরুরি। খেয়াল করে দেখেন, একজন সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট একটা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট সে দেখলো যে এখানে আসলে ইনফরমেশন গুলো মিসরিপ্রেজেন্টেড হয়েছে, মিসলিডিং ইনফরমেশন আছে, তারপরও সে কি বললো যে না এখানে ইনফরমেশন সবকিছু সঠিকই আছে, এটা যদি বলে দেয় তাহলে আলটিমেটলি কি দাঁড়াবে ঘটনাটা, ওই ভুল ইনফরমেশনের উপর বেস করে কি করবে, অনেক জেনারেল পিপল অনেক ধরনের ভুল ডিসিশন মেক করে ফেলবে, তখন কিন্তু আলটিমেটলি তারা কিন্তু লুজার হবে। বোঝা যাচ্ছে? ধরেন আপনি একটা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখে দেখলেন যে এই কোম্পানিটা লাস্ট কয়েক বছর ধরে অনেক ভালো প্রফিট করছে বা তাদের অ্যাসেট পজিশন অনেক ভালো, এটা একজন সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট ভেরিফাই করে রিকমেন্ড করছে। তো আপনি কি করবেন? বিশ্বাস করবেন যে হ্যাঁ ইনফরমেশন গুলোর উপর বেস করে আমি ডিসিশন মেক করতে পারি। কিন্তু যখন এই ইনফরমেশন গুলো একজন সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট ঘুষ খেয়ে ভুল ইনফরমেশনকে সঠিক বলবে, তখন কিন্তু আলটিমেটলি ওই ইনফরমেশনের জন্য আপনি কিন্তু আপনার মতো অনেক ইউজাররা কিন্তু সাফারার হয়ে যাবে। দ্যাট মিনস তারা কিন্তু ভুল ডিসিশন মেক করে ভবিষ্যতে তারা লুজার হবে। কথা কি বোঝা গেল? হ্যালো, তাহলে এটা তো আমরা এক্সটার্নাল ইউজার, এটা আমরা বুঝতে পারবো না, তাহলে কি হবে? বুঝি না, আবার কি বলেন, কি বলছেন? আমরা বাইরে থেকে বুঝবো কিভাবে যেটা ভুল নাকি ঠিক? আপনি তো বুঝতে পারবেন না, আমি বললাম এখানে দায়িত্বটা তো সেই সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টের, যারা এই ইনফরমেশন গুলো অডিট করবে। তো তারা যদি সঠিকভাবে ইথিক্যালি তাদের কাজটা করে, তারা যদি প্রপারলি ইনফরমেশন গুলোকে অডিট করে, তাহলেই তো আপনি অডিটেড ইনফরমেশনটা পেয়ে যাচ্ছেন এবং আপনার পক্ষে সঠিক ইনফরমেশনটা ইউজ করে
সঠিক ডিসিশনটা নেওয়া সম্ভব হবে। ধরেন আপনি আমি জেনারেল পিপল যারা, তারা কিন্তু ইনফরমেশন গুলোকে অডিট করতে পারবো না, ভেরিফাই করতে পারবো না, কারণ আমরা অনেক কিছু জানি না যেটা সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টরা জানে। বোঝা গেল কথাটা? আপনি আমি জেনারেল পিপল কিন্তু ইনফরমেশন গুলোকে সবকিছু ভেরিফাই করতে পারবো না, আমরা অনেক কিছু জানবো না। কিন্তু আমরা বলছি যে যদি সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টরা যদি ইথিক্যাল হয়ে এই কাজটা সঠিকভাবে করে, তখন তো আলটিমেটলি কি হবে? তখন আলটিমেটলি হচ্ছে গিয়ে আমরা সঠিক ইনফরমেশনটা পাবো, ভেরিফাইড রাইট ইনফরমেশন গুলো, কোনো মিসলিডিং ইনফরমেশন পাবো না, এবং সেই ইনফরমেশনের উপর বেস করে আমরা যখন ডিসিশনটা মেক করবো, আমাদের ডিসিশনটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। কথা কি বোঝা গেল? ক্লিয়ার কথা? জি ম্যাম। ঠিক আছে, তার মানে সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টরা যদি ইথিক্যাল থাকে, ইথিক্যাল পাবলিক পারসন হয়, সে যদি ইথিক্যালি ওই ইনফরমেশন গুলোকে জাজ করে রাইট মানে রিকমেন্ডেশনটা দেয়, সঠিক রিকমেন্ডেশনটা দেয় যে না এখানে ইনফরমেশন গুলো মিসলিডিং হয়েছে বা এখানে ইনফরমেশন গুলো সঠিকভাবে রিপ্রেজেন্টেড হয়েছে, সঠিক ইনফরমেশনটাই যদি তারা রিকমেন্ড করে, ঠিক আছে, কোনো ধরনের ঘুষ খেয়ে মিথ্যা কোনো রিকমেন্ড না করে, তাহলেই কিন্তু আমরা ইউজাররা সেই ইনফরমেশন ইউজ করে বেনিফিটেড হতে পারবো। আমি সেই কথাটাই বলতে চাচ্ছি। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের মতো লাস্ট কোয়েশ্চেন। এবার আমি অ্যাটেন্ডেন্সটা নিব। আচ্ছা, আমি এবার ইয়েটা করে নিই আগে, আমাদের রেকর্ডিংটা অফ করে ফেলি।